সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। শীতের উত্তরে বায়ু প্রবাহমান, জমে যাওয়ার মতো ঠান্ডা পড়েছে আজকে। রাত্রি তখন 10টা বেজে 30 মিনিট। হাসপাতালে কান্নাকাটির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। তৃপ্তের পরিবারকে খবর জানানো হয়েছে। নাইম নিজের গাড়ি দিয়ে তৃপ্তের মা বাবা ভাইকে আনিয়েছে। তুষি শুধু আসতে পারেনি, সে বাসায় সার্ভেন্টের সাথে আছে। ও কালকে পরীক্ষা আছে, না হলে অবশ্যই আসতো। আসতেই চেয়েছিল, কিন্তু কালকের পরীক্ষার কথা চিন্তা করে আকরাম তাজওয়ার তার মেয়েকে বাসায় রেখে এসেছেন। রেহেনুমা তাজওয়ার বড় ছেলের এমন অবস্থায় ভেঙে পড়েছেন। তার থেমে থেমে কেঁদে ওঠার আওয়াজ এখনো শোনা যাচ্ছে। নর্মাল শরীর আঘাতে কিছুই হতো না, হালকা চিকিৎসায় সুস্থ করে তোলা যেত। কিন্তু সমস্যা হলো ছোড়াটায় বিষ মেশানো ছিল। ডাক্তার বের হয়ে এই খবর জানিয়েছে। তবে তৃপ্তের বর্তমান অবস্থা কিছুটা স্টেবল, কিন্তু আরো 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। তৃপ্তের এখনো জ্ঞান ফেরেনি, তবে ডাক্তার নিশ্চিত করেছে বিষ নেই এখন দেহে। অরি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে। সে যেন এক পাথর হয়ে গিয়েছে। চোখ দিয়ে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ছে ঠিকই, কিন্তু সে নির্বাক। মুখ দিয়ে একটু শব্দ অব্দি করছে না। নাইম গেল রেহনুমা তাজওয়ারের সামনে। অপরাধে তার মাথা নিচু হয়ে আসছে। সে স্বেচ্ছায় কিছু করেনি, কিন্তু তাকে বাঁচাতে গিয়েই তো ভাইয়ের এই অবস্থা। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে নাইমের। নাইম হাঁটু মুড়ে ফ্লোরে বসলো। রেহনুমা তাজওয়ারের হাত দুটো ধরে বলল, আমাকে মাফ করে দেন আন্টি, আমি ভাইয়ের খেয়াল রাখতে পারিনি। আমাকে বাঁচাতে গিয়েই আজকে তার এই অবস্থা। রেহনুমা তাজওয়ারেরও এখন বড্ড অসহায় লাগছে। তিনি ঘটনা শুনেছেন কি হয়েছে। টিভিতে মোবাইলে সব জায়গায় একটাই নিউজ প্রচারিত হচ্ছে, এমপি আহনাব তাজওয়ার তৃপ্তের উপর হামলা। সহকারীকে বাঁচাতে গিয়ে ছোড়াঘাতে আহত এমপি সাহেব। তোমার কোনো দোষ নেই বাবা, আমার ছেলেটা স্বেচ্ছায় রাজনীতি নামক এই মরণ খেলায় যোগ দিয়েছে। এখানে যখন একবারও ঢুকে পড়েছে, এত সহজে মরবে না, ও ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি নিজেকে এভাবে অপরাধী মনে করো না। আল্লাহ চাইলে আমার ছেলেটা দ্রুত সুস্থ হয়ে উঠবে। রেহনুমা তাজওয়ারের কথায় নাইম ভরসা পেল। তারা কেউ তাকে অপরাধী ভাবছে না। দুপোটা অস্ত্র বিসর্জন দিল ভাইয়ের নামে। মনে মনে শপথও করে বসলো কাউকে ছাড়বে না সে। পুলিশ সেই লড়াইয়ের স্থানে গিয়ে লোকগুলোকে জেলে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আনিসুল করিম টাকা দিয়ে নিশ্চয়ই নিজের লোকেদের ছাড়িয়ে নেবে। আর এই ছাড়িয়ে নেওয়াই হবে ওদের জন্য কালো। নাইম একজনকেও ছাড়বে না। তার ভাইকে মেরে ফেলতে এসেছিল, সব কয়টাকে সে জাহান নামে পাঠিয়ে ছাড়বে। রাত বেড়েছে, সাথে শীতের প্রকোপ। অরি তৃপ্তের দরজার সামনে অধীর অপেক্ষায় এখনো বসে আছে। ডাক্তার ভিতরে যাওয়ার অনুমতি এখনো কাউকে দেয়নি, তবে অরি বাইরে থেকে দেখেছেন বাম হাতটা ব্যান্ডেজ করা। বিষের প্রভাব আস্তে আস্তে সমস্ত দেহেই ছড়িয়ে পড়ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবারের মতো বেঁচে গিয়েছে। ওদিকে আকরাম তাজওয়ার আর রেহনুমা তাজওয়ারকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাসায়। রেহনুমা তাজওয়ার যেতে চাইছিলেন না। ছেলের এমন অবস্থা, মাতৃ হৃদয় তার ভালো নেই, কিন্তু ওদিকে বাড়িতে মেয়েটাও একা আছে। তবে ভয়ের কোনো কারণ নেই। নাইম সব জায়গায় সিকিউরিটির ব্যবস্থা করেছে। তাদের বডিগার্ড আর পুলিশের কিছু লোক মিলে পাহারা দিচ্ছে। হসপিটালে এখন শুধু আছে নাইম, অরি আর তূর্ণ। তূর্ণ অরির নিকটে গিয়ে বসলো। হাতে তার খাবারের একটা বক্স। বাড়িতে মা বাবাকে রেখে আসার সময় এটা নিয়ে এসেছে। জানে কারোরই এখন খাওয়া হয়নি। তূর্ণ নাইমকেও জোর করে পাঠিয়েছে হসপিটালের ক্যান্টিন থেকে খেয়ে নেওয়ার জন্য। তূর্ণ বক্সটা খুলে চামচটা এগিয়ে দিল অরির পানে। অরি হাত দিয়ে চোখটা মুছলো, নাক টেনে টেনে বলল, এমপি সাহেবকে সুস্থ না দেখা পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামবে না। ভাইয়া, আপনি শুধু কষ্ট করে নিয়ে এসছেন আমায়। ভাইয়া সুস্থ হয়ে যদি দেখে তোমাকে না খাইয়ে রেখেছি, তখন আমাদের উপরে রাগারাগি করবে। তুমি কি চাও আমরা ভাইয়ার কাছ থেকে বকা খাই? অরি কিছুই বলল না, চুপ রইল। তূর্ণ চামচ দিয়ে নিজ হাতে ভাত মাখতে শুরু করলো আর বলল,
জানো ভাবি, আমাদের ছোটবেলার ঘটনা। একবার দুপুরবেলায় আম্মু আমাদের খেতে ডাকছিল, কিন্তু আমি আর তুষি আম্মুর কথা না শুনে গার্ডেনে তখনও খেলছিলাম। ভাইয়া ছোট থেকে একটু রাগী প্রকৃতির ছিল, সো সেই দিন ভাইয়া আমাদের সাথে অনেক রাগারাগি করে। আমাদের সেই দিন দুপুরে খেতেও দিয়েছিল না, বলল নিজের দেহকে কষ্ট দেওয়ার শাস্তি আগে নিজেরা অনুভব কর, তারপর খাবি। এরপর সন্ধ্যা হতে না হতে আমার রাগ ক্ষুধায় পাগল হয়ে যায়। দেহের কষ্ট বুঝি তখন, হাত পা চলছিল না, আবার আম্মুও খেতে ডাকছিল না দেখে যেতেও পারছিলাম না। তখন থেকে আমরা খাওয়ার সময় গুরুত্ব অনুভব করলাম। সময় গেলে ফিরে আসে না, আর খাবার না খেলেও দেহ চলে না। এমপি সাহেব কি সেদিন আপনাদের খেতেই দেননি? আপনার সারা রাত না খেয়েছিলেন? না, ভাইয়া রাগী হলো অনেক দয়ালু। আমাদের চোখে মুখে করুণ অবস্থা দেখে সে বুঝে গিয়েছিল আমরা ক্ষুধার্ত, তাই তো সে নিজ হাতেই ওই দিন আমাদের খাইয়ে দিয়েছিল। যদিও তখন রাত্রি হয়ে গিয়েছিল, ক্ষুধার জ্বালায় দেহ প্রায় সেরেই দিয়েছিল। যাই হোক, এইসব কথা বাদ, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। ভাইয়া বলছো আজ ভাইয়া তোমাকে নিজ হাতে খাওয়াবে? না, আর কোনো কথা নাই। বলেই 1 চামচ ভাত মুখে পুরে দিল অরির। এভাবে কিছুক্ষণ খাওয়ানোর পর অরি আর খেতে চাইল না। তূর্ণ আর জোর করলো না। তখনই অরির ফোনটা বেজে উঠল। অর্ণিতা, অরির বোন, ফোন দিয়েছে। অরি ফোনটা রিসিভ করেই জোরে কেঁদে উঠল। আপন মানুষটা যে ফোন দিয়েছে তাকে। অর্ণিতা বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যাকুল কণ্ঠে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমার নিজের উপরই রাগ হচ্ছে এখন, কেন যে চট্টগ্রাম আসতে গেলাম পরশুদিন। তোর এই সময় আমি তোর কাছে থাকতে পারছি না, বোন হিসেবে ব্যর্থ আমি। না আপু, তুই বেস্ট। দোয়া করিস এমপি সাহেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বোনের সাথে কথা বলা শেষ হলো অরির। তখনও চোখ দিয়ে জল পড়ছে তার। আজ যেন চোখটা তার সমুদ্র হয়ে গিয়েছে, পানি শেষই হচ্ছে না। তূর্ণ তখনও অরির পাশে বসে আছে। তূর্ণ অরিকে সান্ত্বনা দিল, বলল, কাঁদবে না ভাবি, ভাইয়া দ্রুত সুস্থ হয়ে যাবে। হঠাৎ অরির কি হলো কে জানে, চোখটা ভেঙে আসতে শুরু করলো। টেনে টুনেও চোখ দুটো খুলে রাখা সম্ভব হলো না তার। ঢুলে পড়লো তূর্ণের কাঁধে। এই দেখে তূর্ণ একটা বাঁকা হাসি দিল। শীতের আরেকটি সকাল শুরু হলো। প্রতিটি সকাল যেন জানান দেয় নতুন দিবসে। পাখির মিষ্টি ধ্বনিতে চারিদিক মেতে থাকে। তবে শীতের এই কুয়াশার চাদরে ঢাকার সময়টাতে পাখিরাও আলসেমি করে। তারাও সকাল সকাল উঠতে চায় না। তেমনি এক সকাল আজ, জড় পদার্থের ন্যায়। চারিদিকে বিষাদের ছাপ। হাসপাতালে কারো স্বজন হারানোর বেদনা, তো আরেকদিকে কেউ সুস্থ হয়ে ওঠার প্রফুল্ল আনন্দ। আরেকদিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর কান্নার আওয়াজ। আনন্দ দুঃখ এই দুইয়ের মিলেই হলো হসপিটালের পরিবেশ। কুয়াশা ভেঙে চলে আসা শীতের সকালের মিষ্টি রোদে অরির ঘুম ভাঙলো। মাথাটা হালকা ভারী হয়ে আছে, কেন তো বুঝে উঠতে পারলো না। চারিদিকে চোখ যেতে স্মরণে এলো তার, সে তো হসপিটালের কথা স্মরণে আসতে এমপি সাহেবের কথা মনে হলো। ঘড়ির দিকে চোখ যেতেই চোখ বড় বড় হলো। এ কি 11টা বাজে? সে এতক্ষণ ঘুমোলো কি করে? এমপি সাহেবের কি জ্ঞান ফিরেছে? সে কেমন আছে এখন? মগজে হাজারটা প্রশ্ন এসে জমা হলো তার। তখনই কেবিনের দরজা ঠেলে ঢুকলো রেহিনুমা তাজবার আর তূর্ণ। তূর্ণ কালকে থেকে ভাইয়ের এখানে পড়ে রয়েছে, আর আকরাম তাজবার ছেলেকে একবার দেখে অফিসে চলে গেছে। অফিসটাও তো তাকে সামলাতে হবে। রেহিনুমা তাজওয়ারকে দেখে অরি বলল, কতটা বেলা হয়ে গিয়েছে আম্মু, এতটা সময় আমি ঘুমালাম। এমপি সাহেবের নিশ্চয়ই জ্ঞান ফিরে এসেছে। অনেক কিছুটা লজ্জাও পেল। তার স্বামী অসুস্থ আর সে পড়ে পড়ে এতটা সময় ঘুমোলো। বেশ সংকোচ আর উদ্বিগ্নতা কাজ করলো অরির মাঝে। তূর্ণ বলল, ভাবি, তোমাকে আমি স্লিপিং পিল দিয়েছিলাম। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তুমি অত্যাধিক টেনশন করছো। রাত্রিতে তুমি হয়তো ঘুমাতে পারতে না, তাই আমি এই কাজ করেছি। তুমি তো আমার কাঁধেই ঘুমিয়ে পড়েছিলে, তাই তোমাকে এই কেবিনে আমি নিয়ে এসেছি। আর রইল বাকি ভাইয়ার কথা, ভাইয়া ইজ আউট অফ ডেঞ্জার, আর তার জ্ঞান ফিরেছে। তোমাকে ডাকার কথা আম্মু বলেছিল, ভাইয়া সরাসরি না করে দিয়েছে। সে বলেছে তার মিসেসের ঘুম যেন কেউ ব্যাঘাত না ঘটায়। অরির একটু ভালো লাগলো শুনে এমপি সাহেবের জ্ঞান ফিরেছে, আবার এই কঠিন সময়ও তাকে নিয়ে টেনশন করছে। অরি তড়িঘড়ি করে বলল, আমি যাই, এমপি সাহেবের সাথে একবার দেখা করে আসি। আগেই কোথাও যাওয়া যাবে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা করবি, তারপর যাবি। প্লিজ আম্মু, আগে এমপি সাহেবের সাথে দেখা করে আসি একবার।
ভাইয়ের কঠিন নির্দেশ আছে, তোমাকে খাইয়ে যেন তার কাছে পাঠানো হয়। সে তোমার না খাওয়া শুকনো মুখ দেখতে চায় না, এনার্জেটিক দেখতে চায় তোমাকে, না হলে আমাদের সবার গর্দান নিবে সে। অরি কিছু বলার আর ভাষায় খুঁজে পেল না। অসুস্থ অবস্থাতেও এমপি সাহেবের আদেশের শেষ নেই। অগত্যা অরিকে আগে ওয়াশরুমেই ঢুকতে হলো। অরি এসেছে তৃপ্তের কাছে। তৃপ্ত তখন চোখ বন্ধ করেছিল, তবে অরি কাছে এসে বসতেই তার নাসাযন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত বায়ুর সাথে একটা মেয়েলি মিষ্টি সুবাস ঢুকছে, যা জানান দিচ্ছে তার মিসেস তার নিকটে। তৃপ্ত কিছুটা দুর্বল। কতটা রক্ত বেরিয়ে গিয়েছে দেহ থেকে। রক্ত দেওয়া হয়েছিল অবশ্য তাকে, আবার সারা রাত স্যালাইনও চলেছে। অরি তার এমপি সাহেবের শুকনা মুখ দেখে হু হু করে কেঁদে উঠল। একদিন এই শক্তপোক্ত মানুষটা যেন নেতিয়ে গিয়েছে, এই বিষয়টি তার মন মানতে ব্যর্থ। তৃপ্ত চোখ মেলে নিজের স্ত্রী ভেজা ভারী আঁখি পল্লব দেখল। হালকা আওয়াজ তুলে বলল, আহা, কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। ওই ঠিক আছেন, আমি আপনাকে সুস্থভাবে চেয়েছিলাম আমার কাছে, হসপিটালে বেডে নয়। তৃপ্ত আর কি বলবে? মেয়েদের এই এক সমস্যা, কোনো কিছু হলে কেঁদে কুটে অভিমান করে বসে থাকবে। মেয়ে জাতি বড়ই অদ্ভুত, এক এক সময় এক এক রূপ তাদের। তখন এমপি সাহেবের এই অভিমানী মেয়েকে সামলাতে হবে। কাঁদে না অরি, তুমি কাঁদার কারণে যে আমার এইখানটায় ব্যথা হয়। তুমি কি চাও আমার কষ্ট হোক? কোথায় কষ্ট হচ্ছে আপনার এমপি সাহেব? আমি কি ডক্টর ডাকবো? ব্যস্ত হয়েও না, এখানটা তোমার নরম হাতের আঙুলগুলো পড়লেই ঠিক হয়ে যাবে। একটু মালিশ করে দাও তো। অরি তৃপ্তের কথা শুনল। আমরা মনুষ্য জাতি অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করি। এই যে একজন সুস্থ থাকলে তার সাথে আমাদের খারাপ সম্পর্ক থাকে, আবার সে অসুস্থ হলে তার চিন্তা থাকে সবার উপরে। কখন তাকে দেখতে যাব, তার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ লিস্ট থাকে আমাদের কাছে, কিন্তু সুস্থ থাকাকালীন হয়তো তার খবরই আমরা নিই না। অরির ক্ষেত্রেও তাই। এতদিন তৃপ্তর সাথে তার ছিল দা কুমড়ো সম্পর্ক, আর এখন ভালোবাসার মানুষের সম্পর্ক। অরি মালিশ তৃপ্তকে আরাম দিচ্ছে। মুখ ফুটে তৃপ্ত বলেই বলল, আহ, বেশ আরাম লাগছে। অরি হৃদয় কোঁচকাল। আবেগের চোটে বিবেক হারিয়ে বসেছিল সে। অতি দুঃখে কি করেছে সেটা স্মরণে আসতেই ছিটকে হাত সরালো, বলল, মজা করলেন আমার সাথে? সেই সাধ্যি আমার আছে। অরি হালকা হাসলো। এতক্ষণে নিজের প্রণয়নীকে হাসতে দেখে তৃপ্ত খুশি হলো। অরি বিদ্রুপ করে বলল, আপনি সত্যি এমপি আরাফ তাজওয়ার তৃপ্ত তো? কেন? আপনার সাধ্যের বাইরে যে কিছু আছে সেটা তো আমার জানা ছিল না। তেজি নেতা বউয়ের সামনে অসাধ্যতা দেখাচ্ছে, এ তো বড় আশ্চর্যের বিষয়। ও তোমার ভুল ধারণা। বউয়ের সামনে তেজি না, ভেজে বিড়াল হয়ে থাকতে হয়। বউকে রাগিয়ে দেওয়া মানে নিজের লস। নিজের ছেলে মেয়ের মুখ দেখা এখনো বাকি। অবশ্য বিয়ের 6 মাস হয়ে যাওয়া সত্ত্বেও এখনো ব্যাচেলর আছে। প্রথম বাসর তো হলো না, দ্বিতীয় বাসরের সুযোগ কবে আসবে কে জানে। এমপি সাহেবের মুখে এমন কথা শুনে অরি কিছুটা লজ্জা পেল। এই প্রথমবার এমপি সাহেব এমন কথা তুলেছে। এর আগে কখনো এভাবে বলেনি। অরি লাজে রাঙা মুখ নিয়ে বলল, সবুরে মেওয়া ফলে এমপি সাহেব। আর যে সবর করতে পারছি না বউ। এমপি সাহেব সুস্থ হয়ে ফিরে এসেছেন। অরি এখন তার শ্বশুর বাড়ি থাকে, মানে আকরাম তাজওয়ারের বাসায়। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই এখন একসাথেই থাকে। তৃপ্তের অসুস্থতার জন্য সবকিছু এখন নাইমি হ্যান্ডেল করছে। তৃপ্ত আর সপ্তাহখানেক পর থেকে নিজ কাজে জয়েন করবে। বাম হাতের ব্যথাটা অনেকাংশেই কমে এসেছে, তবে ডান হাতে তার বিরতি নেই। এটাই ওটাই সাইন যেন লেগেই আছে। তবে সবকিছু বাসায় বসেই করছে। নাইম নিজে এসে যখন দরকার পড়ে তখন সাইন নিয়ে যায়। নাইম তার কথা রেখেছে। যাদের জন্য ভাইয়ের এই হাল, তাদের সে নিজ হাতে শাস্তি দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে যে শাস্তি সে দিয়েছে। তৃপ্তির ক্ষতি করতে আসা চরম শিক্ষা হয়েছে তাদের। দ্বিতীয়তবারের মতো এরকম ভুল করার সাহস আর হবে না তাদের। অরি তো পরের দিন থেকেই নিজের অফিসে জয়েন করে গিয়েছে। এমপি সাহেবের কেয়ার করা আবার অফিসও করছে সে, দুটো একসাথে হ্যান্ডেল করছে। শ্বশুরবাড়িতে আছে বলে তার সুবিধে হয়েছে। রেহনুমা তাজওয়ারু ছেলের খেয়াল রাখতে পারছেন। তৃপ্তের হাতটা ব্যান্ডেজ করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কালকে হাতটা গলায় ঝোলানো অবস্থা থেকে খোলা হয়েছে। এখন বাম হাতটার মুভমেন্টও করতে পারে তৃপ্ত। সন্ধ্যাবেলা শীতকালে দিন ছোট হয়। চোখের পলকে
একটা দিন চলে গিয়ে রাত্রি নেমে আসে, সন্ধ্যার লাল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে। তখন কমলা হলুদের মিশ্রণে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। পাখিরা যখন ছোটাছুটি করে তখন মনে হয় যেন কোনো একজন শিল্পী রং তুলি দিয়ে মনের মতো আঁকা এই এক দৃশ্য। চোখ যেন জুড়িয়ে যায়। গোধূলির শেষ লগ্নে যখন রাত্রির সূচনা ঘটে তখন অরি ফিরে এলো অফিস ছেড়ে। বাসার নিচে কাউকে দেখতে না পেয়ে অবাক হলো। ড্রয়িং রুমের লাইটটা পর্যন্ত কেউ জ্বালায়নি। কি হলো আজকে সবার? অরি লাইটটা জ্বালানো না, সন্দেহভাজন কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না তার। বাসাটা আজকে কেমন যেন নীরব হয়ে গিয়েছে। কিন্তু প্রতিদিন তো এমন থাকে না। আকরাম, তাজওয়ার আর তুল্য সন্ধ্যার একটু পর পরই ফিরে আসে। অরি আসার আগেই তারা উপস্থিত থাকে। কিন্তু আজকে কি হয়েছে সবার? মাথায় 101টা চিন্তা দিয়ে অরি সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলো। যেই না নিজ রুমের দিকে পা বাড়াবে, কই থেকে যেন তুষি এসে হাজির হলো। অরি চমকে উঠলো, বলল, কি হলো? এভাবে পথ আটকালে যে, কিছু বলবে? তুষি আমতা আমতা করলো, বলবে তো অবশ্যই কিছু, না হলে তো সব প্ল্যান মাটি হয়ে যাবে। বলল, না মানে হয়েছে কি, আজকে তুমি আমার সাথে থাকবে। মানে? মানে আমার সাথে আমার রুমে ঘুমাবে তুমি। সে ঠিক আছে, কিন্তু এখন আটকাচ্ছে কেন? ফ্রেশ হতে হবে আমায়, আর এর জন্য আমাকে রুমে তো যেতে হবে। না, তুমি রুমে যাবে না। কেন? মানে তোমার জামা কাপড় সবকিছু আমার রুমে এনে রেখেছি, আমার রুমে গিয়ে ফ্রেশ হবে। চলো। কি লুকাচ্ছেন আমার থেকে? না না, কি আর লুকাবো, তুমি চলো তো। অরিকে আর কিছু বলতে না দিয়ে তুষি ওকে ঠেলে নিয়ে গেল নিজ ঘরে। অরি মনে মনে ভাবলো, আজকে কি হচ্ছে? তুষির আচরণ তো স্বাভাবিক লাগলো না। আবারও বাড়ির সবারও এখনো দেখা পেল না। ব্যাপারটা কি? রাতে খেতে বসেছে সকলে একসাথে, পরিবার ভর্তি এখন লোকজনে। প্রতিদিন 2টা চেয়ার খালি থাকতো, এখন আর তা নেই। অরিয়া তৃপ্ত এসে তা পূর্ণ করে দিয়েছে। তৃপ্তের বাম হাতটা বেশ কয়েকদিন প্রায় অবশের মতোই হয়েছিল, কিন্তু এখন আর তা নেই। টুকটাক অনেক কিছুই তুলতে পারে বাম হাত দিয়ে। তবে অরি এতক্ষণ খাবার টেবিলে এসে সবার দেখা পেল। তুষি তো তাকে রুম ছেড়ে বের হতেই দেয়নি আসার পর থেকে। এই কথা ও কথা নিয়ে প্রশ্ন করতে করতে ওকে অস্থির করে তুলেছিল। তবে অরির এখন আরো বেশি সন্দেহ হচ্ছে, সবাই কি যেন নিয়ে ফিসফিস করে চলেছে, কিন্তু তাকে কিছুই বলছে না। অরি আর অপেক্ষা করতে পারলো না, তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। তুর্য একটু থতমত খেয়ে বসলাম। আকরাম তাজওয়ার ছেলের পানে কটমটিয়ে তাকালেন। এই জাহরের অর্থ, অরি যদি কিছু বুঝতে পারে তাহলে তুই শেষ। তুর্য একটা মেকি হাসি দিয়ে বলল, না মানে কি নিয়ে আর আলোচনা করব? এই অফিসের একটা প্রবলেম নিয়ে। কিন্তু আপনাদের আচরণ আমার কাছে স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছেন আমার কাছ থেকে। অরির এই কথা শুনে তুর্যের নাকে মুখে খাবার উঠে গেল। কাঁচতে শুরু করলো। রেহনুমা তাজওয়ার ছেলের একপাশে বসেছিলেন। ছেলের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বললেন, বেশি কথা বলেন, এমনিই হয়। এত ফিস ফিস কিসের খাওয়ার সময়? অরি কিছু বলল না। এমপি সাহেবের পানে একটিবার চাইলো। সে নিজের মতো খাবার খাওয়ায় ব্যস্ত। কি হচ্ছে না হচ্ছে সেটা তার দেখার বিষয় না। অরি তার এমপি সাহেবকে একবার দেখে নিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। শীতের দিনে তাড়াতাড়ি রাত হয়ে আসে। কাজকর্ম শেষ করে মানুষজন ঘুমকেই প্রাধান্য দেয় শীতের দিনে। কখন কম্বলের নিচ থেকে উষ্ণতায় চাপা পড়ে জড়বস্তু একটা ঘুম দিবে সেই অবস্থাতেই অনেকে থাকে। শীতের দিনে প্রকৃতি থাকে নির্জীব। গাছের সবুজ পাতাগুলো শুকনো হয়ে ঝরে যায়, গাছগুলো নিস্তেজ হয়ে থাকে। শীতের উত্তরীয় বায়ুতেও বসন্তের ছোঁয়া লাগা না পর্যন্ত সেগুলো একই অবস্থায় বিরাজ করে। তবু বাংলাদেশের মানুষজনদের কাছে শীতকাল প্রিয় হয়। প্রকৃতির নিয়ম মতে বেশ কয়েক মাস নিয়ে শীতকাল হলেও প্রকৃতপক্ষে 3 মাস বাংলাদেশে শীত উপভোগ করা যায়। বাংলাদেশের মানুষজন দীর্ঘ 9টি মাস গরমের জাঁতাকলে পৃষ্ঠ হয়। তাই যখন শীত আসে তখন মনে অন্যরকম এক ভালো লাগা কাজ করে, যা ভাষায় প্রকাশ করার মতো না। শীত নিয়ে তাদের নানা পরিকল্পনা থাকে। এখানে সেখানে ঘুরতে যাওয়া, পিকনিক সহ হই হুল্লোড়ও তারা এই সময় ঘুরে থাকে। শীতে আরেকটি রাতের সূচনা ঘটল। তাজওয়ার ফ্যামিলির সকলেই যে যার রুমে কম্বলের নিচে আরাম করছে। অরিয়া তৃপ্ত তার ব্যতিক্রম না। যদিও আজকে অরি তুষির সাথে ঘুমানোর কথা ছিল, কিন্তু এমপি সাহেব আজকে হয়তো সর্বোচ্চ নির্লজ্জতার পরিচয় দিয়েছে। খাবার খাওয়া শেষ করে অরি যখন তুষির সাথে ওর রুমে যাবে তখন
বাদ সাধলো তৃপ্ত। তুষির সামনে অরিকে জিজ্ঞেস করলো, ওদিকে কোথায় যাচ্ছ? তুষির সাথে আজকে ঘুমাবো। আপনি আজকে একাই ঘুমিয়ে পড়ুন, যদি কোনো সমস্যা হয় তাহলে ডাকবেন। হ্যাঁ ভাবি, আজকে আমার রুমে আমার সাথে থাকবে। আমার বউকে তুই সাথে থাকার জন্য বিয়ে করে আনেনি। আমার বউ আমার সাথে আমার রুমেই থাকবে। তুই নিজের রুমে যা। ভাইয়া, কে ভাইয়া? যা বলছি তাই কর। আমার ঘুম পাচ্ছে। মিসেস তাজওয়ার, আশা করি আপনাকে আর আমার রুমে আসার জন্য আলাদা করে ইনভাইট করতে হবে না। তুষি আর কিছু বলার মতোই পেল না। সে তার বড় ভাইকে ভয় পায়, তার রাগ জেদ সবকিছুকেই ভয় পায়। তুষি একটু রাগের ভান ধরে ফুসতে ফুসতে চলে গেল আর বিড়বিড় করে আওড়ালো, যার জন্য করলাম চুরি সেই বলে সোর। তখন ভাবিকে রুমে ঢুকতে দিলেই ভালো হতো। আমি এত কষ্ট করে আটকালাম আর আমাকে দাম দিল না। অরি আর কিছু না বলে এমপি সাহেবের পিছু পিছু রুমে ঢুকলো। তবে প্রতিদিনের তুলনায় অরি আজকে এক ভিন্নতা লক্ষ্য করলো। এমপি সাহেবের সাথে তার সম্পর্ক ঠিক হওয়ার পর এখন একটি দিনও হয়নি সে তৃপ্তের বুকে ঘুমায়নি, শুধু হসপিটালের কয়টা দিন বাদে। হসপিটাল থেকে বাসায় ফেরার পর যখন তৃপ্তের বাম হাতটা একেবারে অক্ষম ছিল, তখন অরি তৃপ্তের বুকে ঘুমিয়েছে। তৃপ্তের অসুবিধা হবে ভেবে সে বারণ করেছিল, কিন্তু এমপি সাহেব বলল, তোমাকে বুকে না নিলে আমার ঘুম আসবে না। তোমার চুলের সুবাস না পাওয়া অব্দি পরম শান্তিতে আমি চোখ বন্ধ করতে পারবো না। অভ্যাসটা তুমি আমার খারাপ করেছো মিসেস, তাই আশা করি তোমাকে আর বোঝাতে হবে না আমি কি চাইছি। অরি তার এমপি সাহেবের কঠিন কণ্ঠের এই আবদারকে নাকচ করতে পারেন। এমপি সাহেব তার কথার মধ্যে যেন অরিকে আহ্বান করেছিল, তার আদেশ মানতে বাধ্য করছিল। অরিও বিনা বাক্যে মেনে নিল নিজ স্বামীর এহেন আবদার। এমপি সাহেবের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রেখে নিজের মাথা ঠাকালো তৃপ্তের বুকে। পরম আবেশে তার উক্ষি যুগলে ঘুমের পরশ আপনা আপনি নেমে এলো। হে যেন শান্তির ঘুম, এক ঘুমে রাত কাবার। তিনি আজকে তার ব্যতিক্রম, কিন্তু আজকে তার ব্যতিক্রম হয়েছে। এমপি সাহেব অরিকে তার বক্ষ মাঝে আহ্বান জানায়নি, আর অরিও মাথা ঠাকায়নি। কয়েকদিনের বাজে অভ্যাসে ঘুম বাবাজি এখন অরির চোখে ধরা দিতে চাইছে না। কি এক সমস্যা! অরি এপাশ ওপাশ করলো কতক্ষণ, শেষ পর্যন্ত টিকতে না পেরে এমপি সাহেবের এক হাত টেনে নিজের মাথার কাছে নিল এবং পরম শান্তিতে ঘুমের জগতে পাড়ি জমালো। তৃপ্ত তখনও জেগেছিল। অরির এমন কাণ্ড দেখে সে নিঃশব্দে হাসলো, বিড়বিড় করে আওড়ালো, পাগলি একটা। রাত তখন 11:50। চারিদিকে ঘোর অমানিসা। শীতের রাত, চারিদিকে নিস্তব্ধ। একটা কুকুরেরও আওয়াজ শোনা যাচ্ছে না। তৃপ্তের চোখে ঘুম নেই, কাঙ্ক্ষিত সময় আসতে বেশি দেরি নেই। অরিকেই ডাকতে হবে। গলায় সামান্য আওয়াজ তুলে অরিকে ডাকলো, অরি, এ অরি, ওঠো একটু প্লিজ। কি হয়েছে? খারাপ লাগছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে আপনার? আমাকে একটু বলুন প্লিজ। তো মাথা নাড়িয়ে না জানালো। রিম লাইটের সবুজ আলোতে অরি তা স্পষ্ট অবলোকন করতে পারল। অরি এবারে ভ্রু যুগল কুচকালো, যার অর্থ সে জানতে চাইছে কষ্ট যখন হচ্ছে না তাহলে ডাকলো কেন। তৃপ্ত সেই চাহনির মানে বোঝা সত্ত্বেও উত্তর করলো না। নিজ কাজে মগ্ন হলো সে। বালিশের পাশ থেকে এক টুকরো কাপড় বের করলো। অরিকে কোনো আভাস না দিয়ে সেই কাপড়টুকু দিয়ে অরির চোখ বাঁধতে উদ্যত হলো। অরি বুঝে উঠতে পারলো না। যতক্ষণে বুঝলো ততক্ষণে তৃপ্ত অলরেডি চোখে কাপড় বেঁধে ফেলেছে প্রায়। অরি সামান্য চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলো, আরে আরে কি করছেন নাকি আপনি? কোনো কথা না, যা করতে বলেছে তা করতে দাও, আর যা হতে চলেছে তাও করতে দাও। অ্যান্ড অলসো কিপ কোয়াইট, জাস্ট ওয়েট ফর সামথিং স্পেশাল। অরির চোখে কাপড় বাঁধা। তৃপ্ত ওকে যেদিকে টেনে যাচ্ছে ও সেদিকেই যাচ্ছে। তৃপ্তের হাতখানে যদি একেবারে সুস্থ থাকতো তাহলে হয়তো অরিকে এত কষ্ট করতে হতো না। এমপি সাহেব হয়তো কোলে চড়িয়েই অরিকে নিয়ে যেত কাঙ্ক্ষিত জায়গায়। চোখে কাপড় বেঁধে রাখায় অরি প্রথমে বুঝতে পারছিল না কোথায় যাচ্ছে ও, কিন্তু যখন অনুভব করতে পারলো যে তৃপ্তের হাত ধরে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তখন অনুমান করতে পারলো ছাদে যাচ্ছে। কারণ বাসাটা দোতলা, তাই উপরে একমাত্র ছাদই আছে। তবে ছাদে গিয়ে কি করবে ওরা? এই রাত বিরাতে ছাদে কি কাজ আছে তাদের? নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই তৃপ্তের পদযুগল থামলো। অরিও থেমে পড়লো। ও অনুভব করছে এখানে ও একা নয়, আশেপাশে আরো অনেক আছে। তৃপ্ত নিজ ফোনে টাইমটা দেখে নিল। 1 মিনিট আছে আর। অরির চোখের বাঁধন খুলতে শুরু করলো।
আর তুষি কাউন্ট করা শুরু করলো। 1 2 3। যখনই অরির চোখ খোলা হলো সবাই সমস্যারে বলে উঠলো, হ্যাপি বার্থডে। অরি অবাক, ও তো নিজেরই খেয়াল ছিল না, অথচ সবাই জেনে বসে আছে। তুষি অরির নিকট আসলো, অরিকে জড়িয়ে ধরে বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভাবি। অরি ছোট আওয়াজ তুলে ধন্যবাদ জানালো সবাইকে। তুষি ছেড়ে দিতেই অরি বিস্ময়ের সহিত সকলকে জিজ্ঞেস করলো, আপনারা সবাই জানতেন? না ভাবি, আমরা কেউ জানতাম না, ভাইয়া বলল পরে আমরা জানি। অরি এবার সব বুঝতে পারছে তখন তুষি কেন ওকে রুমে ঢুকতে দেয়নি। নিশ্চয় সবাই মিলে প্ল্যান করছিল ওকে সারপ্রাইজ দেওয়ার। রেহনুমা তাজবার তারা দিয়ে বললেন, এমনি শীতের রাত্রি, জলদি কর সবাই, না হলে ঠান্ডা লেগে যাবে সবার। ওরি তাড়াতাড়ি কেকটা কাট মা, আমি নিজের হাতে তোর জন্য কেক বানিয়েছি। রেহনুমা তাজবারের কথা শুনে অরির চোখটা ছলছল করে উঠল। তার আপন মাও এতটা করেনি তার জন্য, সেখানে নিজের হাতে কেক বানানো তো বিলাসিতা। ওর আপু আগে ওকে সারপ্রাইজ দিত, কিন্তু আপুর বিয়ের পর থেকে একটু আধটু ফোন কল করে ওকে উইশ করে, এই আর কি। আসার ইচ্ছা থাকলেও সময় হয় না। তবে নিধি আর আসিফটা পাগলামি করে, ওদের আবার অরির বার্থডে উপলক্ষে ট্রিট দিতে হয়, না হলে দুই পাগল একসাথে ক্ষেপে উঠবে। সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে অরি গেল কেকের নিকটে। ছোট একটা টেবিলের ওপর কেক রাখা হয়েছে, সেটায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আবারও। অরি কেক কাটলো, একটু করে সকলকে খাইয়ে দিল। সকলে অরিকে কিছু না কিছু গিফট করলো। দিল না শুধু এমপি সাহেব। তুষি তুর্ণকে কিছু একটা ইশারা করতেই তুর্ণ বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি। রাত হয়েছে, কালকে আমারও প্রচুর কাজ আছে। কি গো, চলো আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ চলো। আমারও ভীষণ ঘুম পাচ্ছে, আমি আসি। অরি সবার মুখের দিকে একবার করে তাকাতে না তাকাতে সকলে হাওয়া হয়ে গেল। ছাদে এখন শুধু চিত্ত আর অরি। অরি এবার বলল, আমরাও যাই, চলুন। অরি হাঁটা ধরতে চিত্ত পেছন থেকে অরির হাত আটকে ধরলো। অরি থামলো। চিত্ত অরির নিকট এগিয়ে গিয়ে পেছন থেকে নিজের এক হাত উঠিয়ে অরির চোখের সামনে ধরলো। অরি নিজের হাত দয় চিত্তের হাতের উপর রেখে খোলার চেষ্টা করতে করতে বলল, কি করছেনটা কি আবার? কোনো কথা না, চলো। ছাদের চিলেকোঠার রুমটা সাজানো হয়েছে নানা ফুল দিয়ে। শুভ্র রাঙা বেড, বেডের ওপরে ফুলের পাপড়ির সমারোহ। রুমটা থেকে ফুলের মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। হরেক রকমের ক্যান্ডেল জ্বালানো হয়েছে রুমটায়, যা রুমের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করছে। তৃপ্ত অরিকে নিয়ে প্রবেশ করেছে সেই রুমটায়। অরির নাকে ঠেকেছে ফুলের সুবাস। এমপি সাহেবের হাতটা আলাদা হতেই অরি পিটপিট করে চাইল। এতক্ষণ হাত দিয়ে চোখ ধরে রাখায় চোখ কিছুটা ঝাপসা হয়ে এসেছে। অরি বার কয়েক হাত দিয়ে চোখটা ডোলে পূর্ণ দৃষ্টিতে চাইল। চিলেকোঠার রুমটার এত সৌন্দর্য দেখে সে অবাক। এত সুন্দর করে সাজানো হয়েছে রুমটা, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে তার। তবে হঠাৎ করে এই সাজানো রুমে তাকে আনা হলো কেন, তা তার বোধগম্য হচ্ছে না। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে উল্টোপাল্টা চিন্তা ভাবনা কাজ করলো মনে। এর জন্য নিজেকে মনে মনে কিছুটা গালাগাল করলো সে। মাইন্ড এত ডার্টি হয়ে গেছে তার। চোখ দিয়ে আবারও রুমের সৌন্দর্য পর্যবেক্ষণ করতে উদ্যত হতেই কোমরে একজোড়া ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো। শ্বশুরবাড়িতে থাকা তরুণ অরি এখন শাড়ি পরে থাকে সবসময়। হাত জোড়া ক্রমশ পেটের দিকে আগচ্ছে। অরি কিছুই বলছে না, সে অনুভব করাই ব্যস্ত, কারণ সে জানে এই হাতের মালিক স্বয়ং এমপি সাহেব নিজে। তৃপ্ত হাত দিয়ে পিছন থেকে অরিকে চাপতে ধরল। নিজের মুখখানা ঠেকালো অরির কাঁধ বরাবর। ফিসফিস আওয়াজ তুলে বলল, হ্যাপি 7 month অ্যানিভার্সারি মিসেস তাজওয়ার। অরি অবাক হলো। বিয়ের তারিখ তো তার মনেই ছিল না। আরো একটু অবাক হলো যখন দেখলো তাদের বিয়ের তারিখ আর তার জন্মদিনের তারিখ একই, শুধুমাত্র মাসটা ভিন্ন। এমপি সাহেব খেয়াল আছে এটা, অথচ তার মনেই নেই। অরি হালকা আওয়াজ তুলে বলল, আপনাকে শুভেচ্ছা এমপি সাহেব। অরির বলার পর তৃপ্ত ওকে নিজের সাথে আরো একটু চেপে ধরলো। হাতের অবাধ্য বিচরণ তো পেটের ওপরে আছেই তার। অরি ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। একেই তো ঠান্ডা, তার উপর এমপি সাহেবের এমন কাজ। এর আগে এমপি সাহেব তাকে এতটা গভীরে স্পর্শ দেয়নি, হয়তো সময় হয়নি। তাদের সম্পর্কটা তো আর 5টা স্বাভাবিক দম্পতির মতো ছিল না। এখন যেমন
মাসখানেকের বেশি হবে তাদের সম্পর্কটা স্বাভাবিক, কিন্তু এমপি সাহেবের নির্বাচনের ব্যস্ততা, এরপর অসুস্থতা সব মিলিয়ে তাদের কাছে আসার সময় হয়ে ওঠেনি। কিন্তু আজকে এরকম একটা সারপ্রাইজ দেবে অরি আশা করেনি। তৃপ্তির হাতের স্পর্শ আরেকটু গভীর হতেই অরি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি কি করছেনটা কি এমপি সাহেব? হাত ছাড়ুন আমার, ছাড়ুন আমাকে। হুম, নো ছাড়াছাড়ি, জাস্ট ফিল ইট মিসেস। অরি ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু গায়ে সে একদমই শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে হাত পা সম্পূর্ণ শরীরটায় অসাড় হয়ে আসছে তার। তারপর এমপি সাহেবের এমন চেপে ধরায় শরীরের হাড় গোড় মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। এই তীব্র শীতের মধ্যেও অরির অস্থির লাগছে। এদিকে এমপি সাহেবের মতিগতিও ঠিক লাগছে না অরির কাছে। এমনি সময় তো এমপি সাহেব এমন করে না, জড়িয়ে ধরে ঠিকই, কিন্তু এতটা সময় নিয়ে না। আবার আজকের স্পর্শগুলো পূর্বের তুলনায় অনেক গভীর। অরি অস্থির হয়ে করুণ স্বরে বলল, ছাড়ুন না এমপি সাহেব। ছাড়তে ইচ্ছে করছে না তো বউ, তুমি তো সফট তুলে একটা বাইট করে প্লিজ। একদম জোরে দিব না, প্রমিস। অরি কিছু বলতে কেউ পারলো না বলতে। এমপি সাহেব ওর কাছে অনুমতি চাইলো ঠিকই, কিন্তু অরির উত্তরের অপেক্ষা করলো না। তার আগে ঘাড়ের এক সাইডে বসে দিল একটা বাইট। অরি ব্যথায় সূচক ধ্বনি তুলে উঠল। অজান্তেই অক্ষি হতে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অরি সামান্য ব্যথা তোর আওয়াজে তৃপ্ত অস্থির হলো। সে তো ব্যথা দিতে চায়নি অরিকে। এত আস্তে দেওয়া সত্ত্বেও অরির লাগলো কি করে? তৃপ্ত বুঝে উঠতে পারলো না। অরিকে সে ব্যথা দিতে চায় না, কিন্তু এই মেয়েকে এতটা নুনের পুতুল হতে কে বলেছে? তৃপ্ত অরিকে সামনের দিকে ঘোরালো। অরি মাথা নিচু করে আছে। তৃপ্ত হাত দিয়ে অরির মুখটাকে উপরে তুললো। মুখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার দাগ স্পষ্ট। তৃপ্ত কিছুই বলল না। যে স্থানে কামড় দিয়েছিল সেখানে টপার টপ কয়েকটা চুমু খেলো। এমপি সাহেবের এমন কাণ্ডে অরির হাসি পেল। পিক করে হেসে উঠল সে। অরিকে হাসতে দেখে তৃপ্ত মুখ তুলল। আবারও অরির গালে এক হাত রাখলো। অপরাধী কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যথা করছে এখনো? অরি মাথা নাড়িয়ে না বলল। তৃপ্ত শান্তি পেল। তৃপ্তর এবারে অরিকে কোনো আভাস না দিয়ে পট করে কোলে তুলে নিল। বিছানার দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, এবারের জন্য আগে থেকেই সরি, একটু ব্যথা দিব। আমি জানি তুমি না করবে না মাই মিসেস। বলেই অরিকে বিছানায় ফেলে দিল। অরি নরম তুলতুলে ফুল ভর্তি বিছানায় ধপ করে পড়ে গেল। তৃপ্ত অরির দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আরেকবার সরি, আমি তোমার কষ্টের কারণ হতে চাইছি না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার কথা শুনুন একটু এমপি সাহেব। অরির কথায় কান দিল না তৃপ্ত। অরির ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আচ্ছাদন করে নিতে চাইলো অরির ভেতরের সমস্ত সুভাষ। অরি আবারও বলল, এমপি সাহেব এমন করবেন না, শুনুন একটু আমার কথা। তৃপ্ত বিরক্ত হয়ে মুখ উঠালো। অরি আবারও কিছু বলতে যাবে, তৃপ্ত অরির ঠোঁট দখল করে নিল। অরির এখন যেন মূর্তি হয়ে গেল। চোখ দুটো তার বড় বড় হলো। এই প্রথম বারের ন্যায় নিজের ওষ্ঠে পুরুষালী ছোঁয়া পেল। এতদিনে এমপি সাহেব যা করেনি আজকে তাই করলো। তাহলে কি অরি যা ভাবছে তাই চাইছে এমপি সাহেব? এটা কি করে হতে পারে? সে তো পারবে না আজকে। অরিকে রেসপন্স করতে না দেখে তৃপ্ত কামড় বসালো অরির ওষ্ঠে। অরির চোখ বন্ধ করে ভ্রু কুঞ্চিত করে সেই ব্যথাটুকু হজম করলো। এরপর নিজেও তাল মেলালো এমপি সাহেবের সাথে। বেশ অনেকটা সময় নিয়ে চললো ওষ্ঠ যুদ্ধ। তৃপ্ত অরিকে ছাড়লো। অরি যেন হাঁপিয়ে উঠেছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করতে চাইলো। শ্বাস নেওয়ার সাথে সাথে অরির বক্ষের দোলাচল দেখে তৃপ্ত যেন নিজের সমস্ত সংযম হারালো। সে যেন পাগলা ঘোড়া হয়ে গিয়েছে। আজ কারো বাধা মানবে না সে। এদিকে অরিও অন্য দুনিয়ায় বিচরণ করছে। নিজের শারীরিক অবস্থার কথা তার খেয়াল নেই। তৃপ্ত ততক্ষণে অরির শাড়ি কুচি খুলে ফেললো, কিন্তু এরপর হাতে কিছু একটা অনুভব করতেই তৃপ্ত থেমে গেল। অরি তখন একটু বোধহয় হলো। তৃপ্ত করুণ চাহনিতে চাইলো অরির পানে। অরির মাথা নাড়িয়ে না জানালো। তৃপ্ত উঠে পড়লো অরির উপর থেকে। নিজের চুলগুলো হাতের মুঠো শক্ত করে টেনে ধরলো। এরপর আবারও অরির দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, কিছু হবে না, একবার, জাস্ট একবার। অরি আর সহ্য করতে পারলো না। সে নিজেও নিরুপায়। কান্নাগুলো ঠেলে বের হয়ে আসলো চোখ দিয়ে। নাক টেনে টেনে বলল, প্লিজ না। তৃপ্ত আর কিছুই বলল না। উঠে চলে গেল চিলেকোঠার রুমের ছোট্ট ওয়াশরুমে। নিজের মধ্যে নেই এখন সে। আগে নিজেকে ঠিক করা দরকার।
এই শীতের মধ্যে ঠান্ডা পানি গায়ে ঢাললো তৃপ্ত। শরীর আগুনের মতন গরম হয়ে আছে। এরপর শাওয়ারটা অন করে দিল। গিজার থাকা সত্ত্বেও তার আর প্রয়োজন হলো না। শরীর গরমের তোপে পানিগুলো যেন ফুটছে। বেশ অনেকটা সময় নিয়ে ঠান্ডা হলো তৃপ্ত। এরপর কি করতে চাইছিল স্মরণে আসতেই অরির কথা মনে পড়লো। মেয়েটা তখন কাঁদছিল। সে কি আবারও হার্ট করে ফেললো অরিকে? ট্রাউজার খানা পরে নিয়ে চট করে বেরিয়ে আসলো। দেখলো অরি কমফোর্টার গায়ে জড়িয়ে শুয়ে আছে। ফুলে ছাপা শাড়িখানা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আর অরি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃপ্ত গিয়ে অরির পাশে শুয়ে পড়লো। অরিকে আগলে নিয়ে বলল, আই এম সরি, নিজের মধ্যে ছিলাম না। কি করতে চাচ্ছিলাম তোমার অনুমতি ছাড়া যে শাস্তি দেওয়ার দাও, কিন্তু এরকম বাক্যহীন হয়ে তাকিয়ে থেকো না। অরি কিছুই বলল না। সে এমনিতেও কিছু মনে করেনি, কিন্তু নিজের উষ্ণ শরীরে যখন তৃপ্তের চোখের পানির ফোঁটা আভাস পেল, তখন তড়িঘড়ি করে বলল, আমি কিছু মনে করিনি। এরকম তো একদিন হওয়ারই ছিল। আমরা তো স্বামী স্ত্রী, আবার প্রাপ্তবয়স্ক। এরকম হওয়াটা তো স্বাভাবিক। সত্যি? অরি মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। তৃপ্ত এতে স্বস্তি বোধ করলো। বাচ্চাদের মতো আবদার করে বলল, তাহলে বুকে মাথা রাখো, ঘুমাও এখানে। অরি তার এমপি সাহেবের এই আবদার শুনল। তৃপ্তকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। তৃপ্ত আগলে নিল অরিকে। এমপি সাহেবের বুকে মাথা রেখে আর আবদারের স্বরে বলল, এমপি সাহেব একটা গান শোনান না? তো সে আমাকে বলেছে আপনি কলেজে পড়াকালীন সময় গান গাইতেন। কলেজে আপনার বেশ ফ্যান ছিল, ফ্যান ফলোয়ার ছিল। তৃপ্ত অরির আবদার নাকচ করলো না। নিজের সুরেলা আর আবেগী কণ্ঠে গেয়ে উঠল, হতে পারে রোদ্দুর, হতে পারে বৃষ্টি, হতে পারে রাস্তা তোমারই জন্যে, হতে পারে বদনাম, হতে পারে ডাকনা, হতে পারে সত্যি তোমারই জন্যে, হতে পারে গল্প তুমি কাছে টানলেই, হতে পারে জানলাম এ হাওয়া তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। আজ প্রেস মিট। শীতের এক সকালে আয়োজন করা হয়েছে প্রেস মিটের। তৃপ্ত সুস্থ হয়েছে বেশ কিছুদিন হলো। কাজও শুরু করেছে পুরো দমে। অরিরও অফিসে যাতায়াত আছে। তবে তৃপ্ত সুস্থ হওয়ার পরেও আগের বাড়িতে তারা ফিরে যায়নি। এখনো আকরাম তাজওয়ারের বাড়ি মানে শ্বশুর বাড়িতেই অরি আছে। এখন থেকে এখানে থাকার সিদ্ধান্তই নিয়েছে ওরা। আজকে প্রেস মিটের অবশ্য একটা কারণ আছে। তরুণ এমপি আহনাফ তাজওয়ার তৃপ্ত তার ওয়াইফের সাথে সকলকে পরিচয় করিয়ে দেবেন। লাইট ক্যামেরাগুলো চারপাশে জলজল করছে। অপেক্ষারত আছে সকলেই কখন এমপি সাহেব আর তার স্ত্রী আসবেন। এত দায়িত্বরত একজন এমপির ওয়াইফকে এই সম্পর্কে জানার আগ্রহ সকলে। অপেক্ষার অবসান ঘটিয়ে 10:30 নাগাদ তৃপ্ত আর অরি এসে উপস্থিত হলো। তৃপ্তের পরনে শুভ্র রাঙা একটা পাঞ্জাবি, সাথে একটা লাল গায়ে আড়াআড়ি ভাবে জড়ানো চাদর। তৃপ্তের সাথে মিল রেখে অরিও শুভ্র রঙের মাঝে লাল হালকা ডিজাইনের শাড়ি পরেছে। ফুলহাতা ব্লাউজ পরনে আর শালটা আঁচড়ে বিপরীত পাশে সুন্দর করে লম্বালম্বি ভাবে ভাঁজ করে রাখা। তৃপ্ত আর অরি উপস্থিত হওয়ার পর চারপাশে ক্যামেরা খিচখিচ আওয়াজ শোনা যাচ্ছে। সকল সাংবাদিক ছবি তোলায় ব্যস্ত। আবার কেউ কেউ অরিকে দেখছে, তো আবার কেউ কেউ কি কি প্রশ্ন করা হবে সেই নিয়েই ব্যস্ত। প্রথমে এমপি সাহেব তার স্ত্রীকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অরিও একটা পরিচিত মুখ বলা যায়, যেহেতু সে সাংবাদিকতার সাথে যুক্ত। এরপর শুরু হলো কিছু প্রশ্ন পর্ব। হঠাৎ একজন সাংবাদিক প্রশ্ন করে বসলো, এমপি সাহেব, তার মানে আপনি ইচ্ছাকৃতভাবেই আপনার মিসেসকে সেদিন বিয়ের প্রপোজাল দিয়েছিলেন, কারণ আপনার কথা অনুসারে সেদিনের ঘটনার আগেই আপনাদের বিয়ে হয়ে গিয়েছিল?
অরি যখন এমপি সাহেবের ইন্টারভিউ নিতে গিয়েছিল তখন তাদের একটা ছোট ক্লিপ ভাইরাল হয়েছিল যে এমপি সাহেব অরিকে প্রপোজ করেছে আর অরি সেটি রিজেক্ট করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকটাই প্রশ্ন করেছে। কিছুটা ইচ্ছাকৃত, মূলত আমি সেদিন উদাহরণ দিয়েছিলাম। পর আরো কিছু প্রশ্ন করা হলো তাদের। এক পর্যায়ে তাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ এই ব্যাপারেও প্রশ্ন উঠলো। তৃপ্ত এই ব্যাপারটা এড়িয়ে গেল না। আজ সে সব সত্য কথা বলবে, সবার সামনেই বলবে। বলতে শুরু করলো। বয়সটা তখন আমার অনেক কম। যখন আমি অরির দেখা পেয়েছিলাম ওর তখন 4 কি 5 বছর বয়স, আর আমার মোটামুটি 10 বছর তো হবে। শীতের সকলে কুয়াশে ভেজে ঘাসগুলোর উপরে একটা বাচ্চা খেলা করছিল। বাচ্চাটার সাথে আমার প্রায় সময় দেখা হতো বিকেলে খেলার মাঠে। একসময় আমরা বন্ধু হয়েছিলাম। কুয়াশে ভেজে সেই সকালে আমি তার প্রতি কিছু অনুভব করেছিলাম। তার মুখে হালকা কাদামাটি, ভেজা ঘাসে পড়ে গিয়ে হাতটা সামান্য ছিলে গিয়েছিল। বাচ্চাটা কান্না করছিল, ডাগর ডাগর চোখ দূর থেকে জল গড়িয়ে পড়ছিল। সে দৃশ্য যেন আজও আমার চোখে লেগে আছে, এখনো ভুলতে পারি না তা। এরপর বড় হয়ে বুঝলাম আমার অনুভূতির কথা, যে একটু একটু করে ভালোবাসে রূপ নিল। তখন সেই মেয়ের সাথে আমার যোগাযোগ নেই, হন্য হয়ে খুঁজছি তাকে। এক ব্যবসায়ী বাবার মেয়ে ছিল এ মেয়ে। বছর বছর একদিন রাস্তায় সেই মেয়ের দেখা মেলে। আমি তার গলায় একটা কাটা দাগ দেখিয়ে তাকে চিনতে পারি। এরপর খোঁজ নিয়ে জানতে পারি এই সে মেয়ে যাকে এতদিন যাবৎ খুঁজছি আমি। বাসায় বিয়ে নিয়ে কথা উঠতে আগে পাচ্ছি না ভেবে তার কথা বলে। ফলশ্রুতিতে আজকে আমার মিসেস, আমার অরিস্মিতা। অরি অবাক হয়ে কথাগুলো শুনলো। তার এসব কিছুই মনে নেই। এমপি সাহেবের সাথে তার ছোটবেলায় সাক্ষাৎ হয়েছিল এ কথা তার স্মরণে নেই। অবশ্য এত ছোট বয়সের কথা কারই বা স্মরণে থাকে। শীতের শেষের দিনগুলোয় প্রকৃতির রূপ যেন একটু বদলে যায়। সকালে ঘন কুয়াশা আর আগের মতো নামে না, তবে ভোরবেলা হালকা শিশিরের স্পর্শে ঘাসের ডগাগুলো চকচক করে ওঠে। বাতাসে শীতের কাঁপন অনেকটাই কমে এসেছে। সেই কনকনে ঠান্ডার জায়গায় এখন নরম মৃদু হাওয়া বইতে শুরু করেছে। সূর্যটা একটু একটু করে আগের মতো হাসি মুখে ওঠে, আর তার নরম রোদের ছোঁয়ায় চারপাশ আলোকিত হয়ে ওঠে। গাছের ডালে ডালে শুষ্ক পাতার সংখ্যা বাড়তে থাকে। শুকনো পাতাগুলো মাঝে মাঝে হাওয়ায় ভেসে মাটিতে ঝরে পড়ে। মাঠের ধান কাটার পর ফাঁকা জমিগুলো এখন মলিন, তবে তাতে নতুন করে সবুজ ঘাস গজাতে শুরু করেছে। নদীর জলে আর শীতের কুয়াশার পরত থাকে না, জল হয়ে ওঠে স্বচ্ছ আর ধীরে বয়ে যায়। পাখিরা একটু বেশি ডাকে এই সময়। শীতের অতিথি পাখিরা বিদায়ের প্রস্তুতি নেয়, আর দেশের পাখিরা নতুন ঋতুর আগমনে কিচিরমিচির করে। গ্রামের মেঠো পথ ধরে বিকেল বেলা চললে দেখা যায় ছোট ছোট বাচ্চারা খেলার ছলে শুকনো পাতায় পা ফেললে খসখস শব্দ হয়। এই সময়টা যেন শীতের এক মধুর বিদায় আর বসন্তের আগমনের পূর্ববার্তা। প্রকৃতি আপন ছন্দে ধীরে ধীরে পাল্টে যায়। চারপাশে মিশে থাকে হালকা বিষণ্ণতা আর এক অজানা আশার আলো। শীতের এই শেষ বেলায় আয়োজিত হচ্ছে আসিফের বিয়ের অনুষ্ঠান। সেখানে তাজওয়ার ফ্যামিলির সকলেই আমন্ত্রিত। অরি আর নিধি এক্সাইটেড। তাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। তবে নিধির মন বিশেষ একটা ভালো নেই। তাশরিফের সাথে তার এতদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে। তাশরিফ ছেলেটা মোটেও খারাপ ছিল না, তবে সে ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেয়। ফ্যামিলির কথায় সে মেয়ে পর্যন্ত দেখতে চলে গিয়েছিল। আর এই বিষয় নিয়ে নিধির সাথে তার তুমুল ঝগড়া হয়, আর নিধি ব্রেকআপ করে নেয়। তবে অরি আর আসিফ জানে তাদের এই ব্রেকআপ জাস্ট 1 সপ্তাহ, তারপর আবারও দুজন প্যাচ আপ করে নিবে। প্রেমিকার মন রক্ষার্থে তাশরিফ শেষ পর্যন্ত নিজের বাসায় নিধির ব্যাপারে সব বলেছে। তার ফ্যামিলিও মেনে নিয়ে নিধির বাসার প্রস্তাব দিয়েছে, কিন্তু অতিরিক্ত রেগে থাকা দরুন নিধি সেই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো মত দেয়নি। বেচারা তাশরিফকে সে ফোন ও সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। তাশরিফ কোনো দিক থেকে নিধির নাগাল পাচ্ছে না। ফলশ্রুতিতে নিধির রাগও ভাঙাতে পারছে না। আসিফের বাসায় তার হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অরি আর নিধি দুজনেই হলুদ শাড়ি পরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। অরির সাথে তুষিও এসেছে, আর বাকি সবাই শুক্রবার মানে কালকে বিয়ের দিন আসবে। তবু অরি শিওর না যে এমপি সাহেব আসবে কিনা, কিন্তু অরিকে তো কথা দিয়েছে আসবে বলে। তাশরিফকেও দাওয়াত করেছে আসিফ। বেচারা তাশরিফ এসে থেকে নিধির খোঁজ করে চলেছে, কিন্তু
নিধি যেন আজ তার নিকটে ধরা দেবে না। নিধিও খেয়াল করেছে তাশরিফকে, তাই তো এড়িয়ে এড়িয়ে চলছে। তাশরিফ যেন তাকে দেখতে না পায় সেভাবে চলাফেরা করছে। আর এদিকে তাশরিফ গোবেচারা মুখ করে রয়েছে। এত লুকোচুরির মধ্যেও তাশরিফ শেষ পর্যন্ত নিধির দেখা পেল। নিধি বিষয়টি খেয়াল করতে অরির হাত ধরে ছুটল, আর অরি হকচকে উঠল, একটু চেঁচিয়ে বলল, আরে আরে কি করছিস থাম, এভাবে কেন ছুটছিস হঠাৎ? নিধি উত্তর করল না। তাশরিফ নিজেও দৌড় দিয়েছে। অরি নিধির হাতটা সামান্য টেনে ধরতে নিধি ব্রেক কষল, আর তখনই ওদের সামনে তাশরিফ এসে হাজির হলো। অরি এবার বুঝলো আসল কাহিনী। তাশরিফ অনুরোধের স্বরে বলল, ওরি প্লিজ তুমি এখান থেকে যাও, মহারানীর রাগ ভাঙাতে হবে আমাকে। আর কিছু না বলে পা বাড়ালো। তুষির কাছে যাবে এখন। নিধি ওভাবে ছুটলো ওকে নিয়ে। তুষি নিশ্চয়ই কিছু বুঝতে না পেরে অবাক হয়েছে। আর তুষি এই বাড়ির কিছুই চেনে না। রেহনুমা তাজবার অরির ওপর ভরসা করে তুষিকে পাঠিয়েছে ওর সাথে। আবার ভালো মন্দ কিছু হয়ে গেলে শাশুড়ির সামনে মুখ থাকবে না অরি, তাই অরির সঙ্গ দিতে হবে তুষিকে, একা ছাড়া যাবে না। অরি চলে যেতে নিধি ও তাশরিফকে একটা ভেঙচি কেটে পেছনের দিকে চলে যেতে নিলেই ওকে আটকে দেয় তাশরিফ। বলল, আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগ তো দিবেন ম্যাডাম। সব জায়গা থেকে ব্লক করে রাখলে আমি আপনার অভিমান ভাঙাবো কি করে? আমার অভিমান ভাঙাতে হবে না। যে মেয়েকে দেখতে গিয়েছিলেন তার কাছেই যান, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। আমি কি ইচ্ছে করে গিয়েছি নাকি? বাবার ফ্রেন্ডের মেয়ে ছিল তাই যেতে হয়েছে। দেখো এরপর আমি তো বাড়িতে সত্যটা জানিয়ে দিয়েছি। তুমি প্রস্তাব কেন রিজেক্ট করেছো? বেশ করেছি, রিজেক্ট করেছি। আপনি ওই মেয়ের কাছেই যান। তা তো হচ্ছে না ম্যাডাম। আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি বাইরের শাকচুন্নিদের দিকে নজর দিব কেন? আমি কি জানি? ছাড়ুন বলছি, ছাড়ুন আমার হাত। নিধি একটু চেঁচিয়ে বলতে আশেপাশে কিছু লোক তাকালো ওদের দিকে। তাশরিফ একটু ইতস্তত করে ছেড়ে দিল নিধির হাত, তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে। নিধিও এই সুযোগে সদ্ব্যবহার করলো, চলে গেল সে। আর যেতে যেতে বলল, আমার রাগ ভাঙাতে আপনাকে আরো পরিশ্রম করতে হবে মিস্টার তাশরিফ। আমি তো সহজেই বলছি না। তাশরিফ বুঝলো এত শুকনো কথায় চিড়ে ভিজবে না, ওকে অন্য উপায় অবলম্বন করতে হবে। মহারানী এবার চরম খেপা খেপেছে। না জানি তাশরিফকে আর কি কি করতে হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে তাশরিফ চলে গেল। আসিফের আজ বিয়ে। বিয়ে মানে কোলাহল, চারিদিকে হাসাহাসি আর আনন্দের মেলা। বিয়ে মানে সাজগোজ আর সাথে ভুরি ভোজ। অরি, নিধি আর তুষি একসাথে রেডি হচ্ছে। তারা কালকে আসিফের বাসাতেই ছিল। সন্ধ্যার একটু পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। একটা কমিউনিটি সেন্টার বুকিং করা হয়েছে বিয়ের জন্য। আসিফকে সবাই ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বর বেশি আসিফকে ভালোই দেখাচ্ছে। একটু পর তারা সকলে মিলে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হবে। তার অফিসের আর আসিফের হবু ওয়াইফ মানে তমার ফ্যামিলি মেম্বাররা অলরেডি সেখানে চলে গিয়েছে। বের হওয়ার একটু আগে অরি এমপি সাহেবকে একটা ফোন করলো। মানুষটা এত ব্যস্ত যে এখনো বিয়ে বাড়িমুখী হওয়ার সুযোগই পেল না। এমপি সাহেব ফোন ধরতেই অরি বলল, এমপি সাহেব কোথায় আপনি? আমরা এক্ষুনি রওনা দিব। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আসবেন, না হলে কিন্তু আমি রাগ করব। মিসেস তাজরকে যখন একবার কথা দিয়েছে সে কথা আমি রাখবো, প্রাণ দিয়ে হলেও রাখবো। চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব পৌঁছে যাব। আচ্ছা। ফোন রেখে দিল অরি। কতগুলো গাড়ি ভাড়া করা হয়েছে কমিউনিটি সেন্টারে যাবার জন্য। অরি, নিধি আর তুষি বসে পড়লো একটাতে। এরপর কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে সকলে মিলেই রওনা দিল। বিয়েতে গেট ধরা তো একটা ট্রেডিশন। বিয়ে বাড়িতে গেটে একটু কথা কাটাকাটি, হাসি তামাশা হবে না, এই যেন কল্পনাতীত ব্যাপার। গেটের সকল ঝামেলা দূর করে সকলে বিয়ে বাড়িতে ঢুকলো। আসিফকে সুন্দর কারুকাজ করা সিংহাসনের মতো একটা সোফায় বসানো হয়েছে। ফটোগ্রাফার ফটো তুলছে, কেউ কেউ বরের সাথে ছবি তুলছে, টুকটাক কথা বলছে। তাশরিফ বেচারা নিধির পেছন পেছন ঘুরছে। বলা তো যায় না, মেয়েদের যা মন, কখন আবার উড়াল দেয়। নিধির হাবভাবও ভালো ঠেকছে না তার কাছে, তাই তো পাহারা দেওয়ার জন্য পিছনে আঠার মতো লেগে আছে। অরি সুন্দর কারুকাজ করা একটা কালো রঙের শাড়ি পরেছে, মূলত এমপি সাহেবের সাথে ম্যাচিং করে পরেছে। কারণ সকালে যখন এমপি সাহেব ভিডিও কল দিয়েছিল তখন সে দেখেছে
এমপি সাহেব ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, আর এমপি সাহেব পার্টি অফিস থেকে সরাসরি বিয়েতে আসবে, অর্থাৎ ড্রেস চেঞ্জ করবে না। তুষি একটা সুন্দর মিষ্টি কালারের থ্রি পিস পরেছে। অরি আর তুষি এক জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা ছেলে বলল, মিস, আপনার সাথে পরিচিত হওয়া যাবে? আমি তিহান, তো আমার কাজিন। আমি আসিফের ফ্রেন্ড, আই মিন বেস্ট ফ্রেন্ড। মিস, আপনার নামটা? আমি অরিস্মিতা রওজা। ওয়াও, নাইস নেম। আপনার নামটা আপনার মতোই সুন্দর। তিহানের বলা শেষ কথাটা অরির পছন্দ হলো না। তুষিও মুখ বাঁকালো। ওর সামনে ওর ভাবিকে বাইরের একটা ছেলে এইভাবে বলছে, ও তো খারাপ লাগবে। তখনই পেছন থেকে আরেকজনের গম্ভীর কণ্ঠ শোনা গেল, বলল, এমপি আহনাফ তাজা তৃপ্তির স্ত্রীকে তো সুন্দর হতেই হবে। অরি তাকালো, তিহানও তাকালো। ভাইকে দেখে তুষির মুখে হাসি ফুটে উঠলো। তিহান বলল, মানে? হ্যালো, আমি অরিস্মিতার হাজব্যান্ড, আহনাফ তাজা তৃপ্ত। তিহান শুনে অবাক হলো। এই এমপিকে চেনে তিহান, কিন্তু ভাবতে পারেনি যে তার সামনে দাঁড়ানো রমণীটি বিবাহিত। তিহান জোর করে বলল, হ্যালো, আচ্ছা আমি এখন আসি, আপনারা এনজয় করুন, আমার কাজ আছে। ওই তো আম্মু, আব্বর ছোট ভাইও চলে এসেছে, আমি যাই ওদের কাছে। তুষি এক মুহূর্ত দাঁড়ালো না, কথাগুলো বলে প্রস্থান করলো সে। তৃপ্ত এবার একা একটু পেল অরিকে। অরির দেখা সে 2 দিন ধরে পাই না। এগিয়ে গিয়ে অরির কোমর ধরে কাছে টেনে আনলো। অরি হালকা একটু চেঁচিয়ে বলল, আরে কি করছেনটা কি? আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে? লজ্জা নেই আপনার? না, নেই। এইভাবে দেখলে সবাই আপনাকে লুচ্চা এমপি ভাববে। ভাবলে ভাবুক, আমার সামনে তো বলার সাহস কেউ পাবে না। আর নিজের বউকে তো ধরেছে, অন্য কোনো মেয়েকে তো নয়। তাই এবার বলো, এত সেজে এসছে কেন? বারে সাজবো না? বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। যাই হোক, কালো রং আর পড়বে না। এই রঙের প্রতি আজ থেকে তোমার নিষেধাজ্ঞা জারি হলো। এই রঙে শুধু আমি তোমাকে দেখব, কোনো পরনারী বা পুরুষ না। অরি তৃপ্তকে একটু ধাক্কাই মারল। তৃপ্তের কাছাকাছি থাকলেই যে এখন ওকে জ্বালিয়ে মারবে তা বোঝা হয়ে গেছে অরি। তাই তো একটু একটু দ্রুত হেঁটে এমপি সাহেবকে ছেড়ে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে আবারও পেছন ফিরে চেয়ে বলল, আমি পড়বো, 100 বার পড়বো, আপনি পারলে আটকে দেখান। শোনো মেয়ে, আমার কথার অমান্য করলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। অফিস যাওয়ার দরকার নেই তোমার, বউ পালার মতো যথেষ্ট সাধ্য আমার আছে। অরি শুনেও শুনলো না কথাগুলো, সব মাথা থেকে ছেড়ে এগিয়ে গেল। সময় এক অনন্ত প্রবাহ, যার শুরু কোথায় আর শেষ কোথায় তা কেউই জানে না। প্রতিটি মুহূর্ত চলে যায় নিঃশব্দে, অদৃশ্য কারো স্পর্শের মতো, ঠিক যেন নদীর পানি। একবার যে ধারা বয়ে যায় তা আর কখনোই ফিরে আসে না। প্রতিদিন সূর্য ওঠে, সন্ধ্যা নামে, রাত আসে, আবার সকাল। এই চক্র অনবরত ঘুরে চলে। জীবনের প্রতিটি অনুভূতি, প্রতিটি ঘটনা এই সময় স্রোতে ধীরে ধীরে মিলিয়ে যায়। কিছু স্মৃতি থেকে যায় হৃদয়ে, কিন্তু হারিয়ে যায় সময়ের ধুলোয়। সময় অপেক্ষা করে না, কারোর জন্যই থেমে থাকে না। দুঃখ, সুখ, আনন্দ, বেদনা সবকিছুই সময়ের সাথে সাথে বদলে যায়। যে ঘন্টি এখন তোমার চোখের সামনে, তা আর কিছুক্ষণ পর অতীত হয়ে যাবে। এই মুহূর্তের হাসি কান্না তখন কেবল স্মৃতি হয়ে রবে। আর তাই তো বলা হয়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে শিখতে হবে, কারণ এই সময়ে একদিন তোমাকে নতুন পথ দেখাবে, নতুন গল্প বুনবে। সময় প্রবাহমানতায় ভেসে যেতে যেতে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, বড় হয়ে ওঠে। সময়ের কোনো রং নেই, কোনো শব্দ নেই, তবু সে চলতেই থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপ এই সময়ের হাত ধরে এগিয়ে চলে। সময়ের এই প্রবাহমানতায় অরি আর তার এমপি সাহেব পার করে ফেলেছে 1.5 বছরের অধিক সময়। ভাবা যায়, বিয়ের প্রথম রাতে কন্ট্রাক্ট পেপার হাতে ধরিয়ে দেওয়া মানুষটির সাথে অরির আজ ঘনিষ্ঠ সম্পর্ক, এত ভালোবাসা, প্রেম দুজনের মধ্যে। অরি কি ভাবতে পেরেছিল এত সুন্দর একটা জীবন পাবে সে? প্রথম দিনেই সে করেছিল নিজের কপালকে দোষারোপ, কিন্তু সেই কপালই আজকে তাকে সুখ দিয়েছে, দিয়েছে সকলের ভালোবাসা আর একটা ভরা সংসার। আনন্দ আর সুখের কমতি নেই অরির জীবনে, কিন্তু অরি নিজের মাঝে কয়েকদিন ধরেই পরিবর্তন লক্ষ্য করছে। ব্যাপারটা সে শিওর না, কিন্তু কেন যেন মনে হচ্ছে দিনে দিনে কেমন খিটখিটে হয়ে যাচ্ছে সে। বারবার মুড সুইং হয়, খেতে পারে না ঠিক মতো। ব্যাপারটা সে ধরতে পেরেছিল না। নেহাতি এই কথাটা তার শাশুড়ি মা মানে রেহিনুমা তাজওয়ার তার মাথায় দিয়েছে। আজকে অরি শিওর হবে আসলে কি ঘটনা সঠিক। অফিসে যায়নি আজকে অরি। রুমে রেহিনুমা তাজওয়ার আর তুষি অপেক্ষা করছে অরি। তুষি ভীষণ এক্সাইটেড, কখন অরি বের হবে সেই আশায় বসে আছে।
অপেক্ষার অবসান ঘটিয়ে অরি এলো। তার মুখে লজ্জা মিশ্রিত হাসি। রেহনুমা তাজওয়ার জিজ্ঞেস করলেন, কি রে, কি হলো? অরি হাতে থাকা জিনিসটা এগিয়ে দিল রেহনুমা তাজওয়ারের দিকে। তিনি দেখলেন, দেখে একগাল হাসি দিলেন। তুষি দেখা মাত্রই আনন্দে চিৎকার করে উঠল, খুশি হয়ে বলতে থাকলো, ইয়ে, কি মজা, আমি ফুপি হব, আমাদের বাসায় একটা পুচকো আসবে। আই কান্ট বিলিভ ইট ভাবি, কবে আসবে? আমার তো তর্স হয়েছে না। আরে থাম থাম, পরে যাবি তো। তুষি এবার অরিকে নিয়ে বেডে বসালো। পাশে রেহনুমা তাজওয়ারও এসে বসলেন। অরি ঝুঁকি শাশুড়ি মাকে সালাম করতেই যাবে, রেহনুমা তাজওয়ার আটকে দিলেন, বললেন, একদম না, কি করতে যাচ্ছিলি? আমার দোয়া তোর সাথে সব সময় আছে, আর এ সময় একদম ঝুঁকবি না। আমার টিপ্তের ছেলে বা মেয়ে আসবে, আমিও অনেক খুশি হয়েছি। বেঁচে থাক মা। মাত্রই তুষি ডাক্তারকে একটা ফোন দে তো, অরিকে একটু চেক আপ করে যাক। তুষিও মায়ের কথা মতো ডাক্তারকে কল করলো। ঘন্টা খানেকের মধ্যেই ডাক্তার এসেও চেক আপ করে গেল, আশ্বাস করে গেল সব ঠিক আছে। তৃপ্ত ফিরল রাত 8:30টার দিকে। ইদানিং তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে অরির জন্য, কিন্তু আজকে একটু অবাক হলো। প্রতিদিনই তো তাকে সবাই মিলে নিচে আড্ডা জমায়, তবে আজকে অরিকে দেখতে না পেয়ে ওর ভ্রু যুগল কুঁচকে এলো। কোথায় গেল মেয়েটা? বাড়ির সকলের মুখে হাসি দেখতে পাচ্ছে সে, অথচ অরি এখানে নেই। রেহনুমা তাজওয়ারকে দেখে তৃপ্ত জিজ্ঞেস করলো, অরি কোথায় আম্মু? রুমে আছে। ও। তৃপ্ত এসে দেখলো রুমটা অন্ধকার, লাইট জ্বালালো। অরি ঘুমিয়ে আছে। ও ভাবলো ম্যাডাম ঘুমাচ্ছেন, কিন্তু অরি তো এই অসময় ঘুমায় না, হয়তো একটু ক্লান্ত। তৃপ্ত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ফিরে এসে দেখলো অরি ঘুম থেকে উঠেছে। তৃপ্ত শুধু জিজ্ঞেস করলো, শরীর খারাপ? না। এরপর ওরা খাবার খেতে নিচে গেল। সকলেই খেতে বসেছে, সবার মুখে হাসি। তৃপ্ত দেখে সকলের মুখের হাসি আরেকটু প্রসারিত হলো। তৃপ্ত বুঝলো না এর কারণ। সবাই এমন মিটিমিটি করে হাসছে কেন? কারণ কি? তৃপ্ত কিছু বলার জন্য মুখ খুলতেই রেহনুমা তাজওয়ার এসে তৃপ্তের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিয়ে বললেন, তুই বাবা হতে চলছিস। তৃপ্তের নাকে মুখে উঠে গেল মিষ্টি। কাঁচতে কাঁচতেই মিষ্টিটা ভীষণ কষ্ট করে গেল। মিষ্টি সে খায় না, আবার খাবার নষ্ট করাও পছন্দ করে না। রেহনুমা তাজওয়ার পানি এগিয়ে দিল তৃপ্তের নিকট। তৃপ্ত এক চুমুকে সবটা শেষ করলো। পাশে থাকা অরির দিকে চেয়ে বলল, অরি, সত্যি তুমি? অরি মাথা নাড়ালো। তৃপ্ত আর কিছু বলতে পারলো না। রেহনুমা তাজওয়ার তৃপ্তর পাশেই দাঁড়িয়েছিলেন। ঢলে পড়া তৃপ্তকে সে ধরল। তরুণ চিৎকার করে উঠল, ভাইয়া। কিছুক্ষণ আগে ডাক্তার এসে দেখে গেছে তৃপ্তকে। অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে তৃপ্ত জ্ঞান হারিয়েছে। তার অবচেতন হৃদয় মেনে নিতে পারেনি এত খুশির একটা খবর। অপ্রস্তুত ভাবে এত খুশির খবর পেয়ে জ্ঞান হারিয়েছেন তিনি। তৃপ্তের জ্ঞান ফিরে আসতে উঠে বসলো। তাকে সোফায় শোয়ানো হয়েছিল। এত শক্তপোক্ত মানুষকে তো তোদের পক্ষে একার উপরে নিয়ে যাওয়া সম্ভব না। তৃপ্ত উঠেই জিজ্ঞেস করলো, অরি কোথায়? আর আমার এবার কি হয়েছিল? ভাবি ওপরে। আর কংগ্রাচুলেশন ভাইয়া, অতিরিক্ত এক্সাইটমেন্টে তুমি জ্ঞান হারিয়েছিলে। তোমার জনগণ তো তোমাকে আর মেনে নিবে না। কত দুর্বল তোমার হার্ট। ছ্যাত। আসল জায়গায় আসিস, তারপর দেখিয়ে দেব আমার হার্ট এত দুর্বল নাকি আমি হার্টলেস। একটু হুমকি দিয়ে তৃপ্ত উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। রেহনুমা তাজওয়ার, আকরাম তাজওয়ার বা তুষি কেউই আটকালো না তৃপ্তকে। তৃপ্ত আর অরির এখন একা সময় কাটানো দরকার। অরি গুনগুন করছে আর নিজের অগোছালো কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছে। সবগুলো কাপড় গোছানো শেষ হতেই সেগুলো তুলে রাখলো কাবার্ডে। এরপর বসলো ড্রেসিং টেবিলের নিকটে। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে ওর কাছে। পেটে হাত দিয়ে তাকালো একবার আয়নায়। মনে মনে ভাবলো এখানেই আছে তার আর এমপি সাহেবের অস্তিত্ব। এটা ভেবে ওষ্ঠ আর একটু প্রসারিত হলো। পেট ছেড়ে দিয়ে এবার চুলে চিরুনি চালালো। এরপর যত্ন সহকারে বিনুনি করতে বসলো। বিনুনি করা শেষ হতেই উঠে দাঁড়ালো। তখনই কোথা থেকে এমপি সাহেব এসে অরিকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরলো পেছন থেকে। অরি কিছু বললো না, ওভাবেই থাকলো কিছুক্ষণ। কিন্তু কাঁধে হালকা পানির আভাস পেতে তার বুকটা মোচড় দিয়ে উঠলো। প্রথমেই মস্তিষ্কে এলো খারাপ চিন্তা। এমপি সাহেব কি বেবির জন্য এখনো প্রস্তুত না? মস্তিষ্কে আসা চিন্তায় টিকতে না পেরে অরি প্রশ্ন করলো, এমপি সাহেব, আপনি খুশি হননি? আপনি কি চান না আমাদের বেবিকে? তৃপ্ত অরিকে
ঘোরালো ওর দিকে, হাত দিয়ে নিজের চোখের পানি মুছে অরিকে বলল, দূর পাগলি, খুশি হব না কেন? আমি এত খুশি যে নিজের চোখের পানি আটকে রাখতে পারছি না। তুমি যে আমাকে কতটা খুশি করেছো তা তুমি জানো না অরি। আজ আমার নিজেকে পরিপূর্ণ লাগছে। এইখানে আছে অরি, এখানে আমাদের ছোট্ট সোনা আছে যে আমাকে পাপা বলে রাখবে। ওর আওয়াজ কেন পাচ্ছি না আমি? অরি, ওর বাবাকে পছন্দ হয়নি? অরি হাসলো এমপি সাহেবের পাগলামিতে। খুশিতে বোধ হয় এমপি সাহেবের মাথা ঠিক নেই। অরি জবাব দিল, মাত্র 3 সপ্তাহ এমপি সাহেব, এর মধ্যে আপনি ওর অস্তিত্ব বুঝবেন কি করে? আরো কয়েক মাস যে অপেক্ষা করতে হবে। আমারও দর্শ হচ্ছে না অরি। ওর ছোট ছোট হাত দিয়ে আমার হাত স্পর্শ করবে, আধা আধা বলিতে তোমাকে মাম্মা আর আমাকে পাপা ডাকবে। আমার ভাবতে হতে ভালো লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ছিল তোমাকে পাওয়া, আর সে তুমি এখন আমাকে দিতে চলেছ শ্রেষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ উপহার, আমার বাচ্চাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ অরি, আমার জীবনে এসে আমার জীবনকে এতটা সার্থক করার জন্য। সময় ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। চোখের পলকে কেটে গেল 9টি মাস। আবারও ধরাধামে শীতের হাত ছায়া, হাড় কাঁপানো শীত বলা যায়। এই শীতের মধ্যে অরির ডেলিভারির ডেট দিয়েছে। তার নর্মাল ডেলিভারি হবে না, সি সেকশন নিতে হবে। অবশ্য বাংলাদেশে অধিকাংশ বাচ্চাই সি সেকশনেই হয়। এই কয়েকটি মাস অরি একেবারে বাড়ির সবাইকে চালিয়ে খেয়েছে, বিশেষ করে এমপি সাহেবকে। প্রেগনেন্সির প্রথম দিকে অরি তেমন একটা খেতে পারতো না, সব বমি হয়ে যেত। কিন্তু 2-3 মাস যেতেই সব ঠিক হয়ে গিয়েছে। তখন এত পরিমাণে খেয়েছে যা অরি তার 25 বছরের জীবনে খেয়েছে কিনা সন্দেহে। আর তার সাথে তো আছে রেহনুমা তাজওয়ারের এটা ওটা করে খাওয়ানো। তুষিও মাঝে মধ্যে বাইরে থেকে ফুচকা ভেলপুরি নিয়ে আসতো ভাবির জন্য। দুজন একসাথে জমিয়ে খেত। প্রেগনেন্সির এই পুরো টাইমটা অরি অফিস থেকে ব্রেক নিয়েছে। বাচ্চা হওয়ার অন্তত 6 বা 7 মাস পর আবারও জয়েন করবে। এই কয়েক মাসে অরি তৃপ্তির হার মাস চালিয়ে খেয়েছে। এমপি সাহেবের কাছে প্রতিদিন তার হরেক রকমের বায়না থাকতো, এটা আনবেন ওটা আনবেন। তবে অরির এই জ্বালাতনকে তৃপ্ত হাসি মুখে মেনে নিয়েছে। তার কেন জানি মনে হতো তার কাছে অরি আবদার করছে না, বরং অরির পেটের ভেতরে থাকা বাচ্চাটা আবদার করছে। অরি যখন 7 মাসে পেটটা ফুলে ফেপে একাকার ছিল, তখন তার পায়ে ভীষণ ব্যথা হতো। তৃপ্ত তার সারাদিনের অক্লান্ত কাজকর্ম শেষ করে এসেও অরির পা মালিশ করে দিত। অরিকে বুকে নিয়ে গান শুনিয়ে আদর করে ঘুম পাড়িয়েছে। কাল অরির ডেলিভারি করা হবে। আজ রাতে দুজনের একজনেরও চোখে ঘুম নেই। অরির ফার্স্ট টাইম দেখে একটু ভয় পাচ্ছে, যদিও সকলে তাকে আশ্বাস দিয়েছে। তার বোন অর্ণিতাও ফোন করে তাকে অভয় দিয়েছে, আবার একটু দুঃখ প্রকাশ করেছে অরির এই টাইমে তারা দেশে থাকতে পারছে না বলে। এমপি সাহেবের বুকে মাথা রেখে অরি বিনিদ্র রাত্রি যাপন করছে। তৃপ্ত অনেকখানি যাবত অরিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই মেয়ের চোখে আজ ঘুম নেই। একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। আচ্ছা এমপি সাহেব, ধরেন কাল অপারেশন টেবলে আমি মারা গেলাম, তখন কি করবেন আপনি? আমাদের বাচ্চাকে রেখে আরেকটা বিয়ে করবেন? আমি কিন্তু মেনে নিব না বলে দিলাম। আমি ভূত হয়ে আপনার ঘাড়ে চেপে বসে থাকবো, একদমই শান্তিতে থাকতে দিব না আপনাদের। এবার সত্যি বিরক্ত লাগছে। কতক্ষণ ধরে মেয়েটা অলক্ষণে কথাগুলো বলে চলেছে। তৃপ্ত বলল, কেন বারবার একই কথা বলছো অরি? তোমার কিচ্ছু হবে না, আমরা একসাথে আমাদের বেবিকে বড় করব। তুমি দয়া করে উল্টাপাল্টা কিছু বলো না, আমার ভয় করে। বাবা, এমপি আহনাফ তাজওয়ার তৃপ্ত ভয় পায় আবার? হ্যাঁ, এমপি সাহেব তার মিসেসকে হারানোর ভয় পায়। তার কিছু হয়ে গেলে এই আমি তৃপ্ত আর বেঁচে থাকতে পারবো না, ওখানে আমার মৃত্যু ঘটবে। ভোরের আকাশটা ধোঁয়াটে, ধূসর মেঘ আর ঘন কুয়াশায় ঢেকে আছে চারিপাশ। সূর্যের আলো যেন কুয়াশার চাদরের ভেতর লুকিয়ে আছে। হাড় কাঁপানো ঠান্ডায় চারিদিক নিস্তব্ধ। গাছের পাতাগুলো কুয়াশায় ভিজে ভারী হয়ে গেছে। পথঘাট ফাঁকা, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কোনো রিকশার ঘন্টার মৃদু আওয়াজ। শীতের কুয়াশায় মোড়ানো মাঠে ঘাসে জমে আছে শিশিরের মুক্তোর মতো ফোঁটা। শ্বাস ফেললেই ধোঁয়ার মতো ভাব উড়ে আসছে মুখে থেকে। মাটির বাড়িগুলো চালা থেকে ধোঁয়া উঠছে। কেউ কেউ আগুন জেলে জেলে শরীর গরম করছে। রাস্তার ধারে চায়ের দোকানগুলোর সামনে জমেছে 2-4 জন লোক। কাপ থেকে ধোঁয়া ওঠা লাল চা চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোর অপেক্ষায় যেন সকলেরই জমাট বাঁধা শীতও থমকে গেছে। কেউ কেউ গায়ে মোটা কম্বল জড়িয়ে গুটিসুটি মেরে হাঁটছে। দূরের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে
আস্তে আস্তে সূর্যের হালকা আভা দেখা দিচ্ছে। সেই আভায় শীতের সকালের ধূসর পরিবেশটাও যেন একটু একটু করে সোনালী হয়ে উঠছে। চারিদিকে প্রকৃতিতে ছড়িয়ে আছে এক ধরনের নীরবতা, তবে সেই নীরবতার মধ্যেও শীতের সকালের এক অপরূপ সৌন্দর্য। শীতের এমনি একটা সকাল শুরু হলো। সমস্ত গোছগাছ শেষ করে দুপুরের কিছুটা পরে তাজওয়ার ফ্যামিলির অধিকাংশ মানুষ রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে অরিকে ভর্তি করানো হলো। অপারেশন আরো কয়েক ঘন্টা পরে। ঘন্টাখানিক যেতেই অরির অপারেশন শুরু হলো। ওটির বাইরে তৃপ্ত পায়চারি করছে। আজকে ওর নার্ভাসনেস কাজ করছে। ভিতরে কি হচ্ছে কে জানে। এতটা নার্ভাস তো তৃপ্ত ওর নির্বাচনের দিনও হয়নি। এত কঠিন ঠান্ডার ভিতরেও যেন টেনশনে তার শরীর ঘেমে যাচ্ছে। নাইমও এসেছে। ভাইকে এইভাবে দেখতে তার ভালো লাগছে না। অযথা টেনশন করছে। নাইম এবার বলল, ভাই এবার একটু বসুন, ভাবির কিছু হবে না। তৃপ্ত শুনেও শুনলো না কথাগুলো। অতিরিক্ত টেনশনে তার না আবার প্রেশার ফল করে। ওদিকে রেহনুমা তাজওয়ার আর তুষি পোষা অপেক্ষা করছে ডাক্তার বের হওয়ার। তনু আর আকাম তাজওয়ার অফিসে। বেশ অনেকটা সময় পর নার্স একটা কোমল শুভ্র রাঙা তোয়ালে মোড়ানো বাচ্চা নিয়ে বের হলো। সকলে এগিয়ে গেল। নার্সটা এসে তৃপ্তকে বলল, কনগ্রাচুলেশনস এমপি সাহেব, আপনি পুত্র সন্তানের জনক হয়েছেন। আমার ওয়াইফ? ম্যাম ঠিক আছেন, একটু পর তাকে ক্যাবিনে দেওয়া হবে, ওনার জ্ঞান ফিরতে কিছুটা টাইম লাগবে। তৃপ্ত যেন স্বস্তি পেল। এরপর দৃষ্টি নিক্ষেপ করলো ছেলের পানে। তার ছেলেই সত্যিই তার ছেলে। ভাবতেই তৃপ্তির অবাক লাগছে। নাইম পাশ থেকে তৃপ্তকে তাড়া দিয়ে বলল, ভাই কোলে নেন আপনার ছেলেকে। তৃপ্ত হাত বাড়িয়ে ছেলেকে নিল। নার্সরা চলে গেল। পরম শান্তিতে বাবার কোলে আছে ছেলেটা। তৃপ্তকে চোখ মেলে তাকিয়ে তাকিয়ে দেখছে। কান্না করছে না এখন, তবে একটু আগে তো তৃপ্ত এই বাচ্চার কান্নার আওয়াজ শুনলো। তৃপ্তের চোখে জল চলে আসে। কয়েক ফোঁটা জল গড়িয়েও পড়ল। পাশ থেকে রেহনুমা তাজওয়ার বলল, বাবা ছেলের কানে আজান দে। তৃপ্ত তাই করলো। এরপর ছেলের কপালে ছোট একটা চুমু দিয়ে মায়ের কোলে দিল। রেহনুমা তাজওয়ার নাতি পেতে দিয়ে দোয়া পড়ে দিলেন। তুষি পাশ থেকে তাড়া দিয়ে বলল, আম্মু এবার আমার কাছে দাও না। তুষির কাছে দেওয়া হলো। তুষির কোলে দিতেই বাচ্চাটা কেঁদে দিল। তুষি ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে রে কাঁদছিস কেন? আমি তোর 10টা না 5টা না একটা মাত্র ফুপি। আমার কোলে উঠেলে কাঁদলে লুকিয়ে তোকে পচা বলবে। একদম কাঁদবি না, ওকে? ও কথা বলতে পারবে না তুষি ম্যাডাম। আপনি চুপ থাকেন নাইম ভাই। ও দেখেন হেসে দিয়েছে, তার মানে ও হ্যাঁ বলেছে, বুঝেছেন? নাইমও ঘাড় কাত করলো। অরির গান ফিরেছে কিছুক্ষণ হলো। অরির কাছে বাচ্চাকে দেওয়া হয়েছে। বাচ্চাটা মায়ের বুকের সাথে লেপটে শান্তিতে ঘুমাচ্ছে। রেহনুমা তাজওয়ার আর তুষিকে বাসায় পাঠানো হয়েছে। তৃপ্ত থাকবে আজকে অরির সাথে। তৃপ্ত আজকে পার্টি অফিসে যায়নি, যদিও কালকে থেকে আবারও যাবে। তবু রাতটুকু সে অরির সাথেই থাকবে। অরি তো নিজের বাচ্চাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। কণ্ঠনালী তার আটকে আসছে, কথা বের হতে চাচ্ছে না। এই ছোট পুতুলের মতো বাচ্চা ছেলেটা তার আর এমপি সাহেবের চিহ্ন, তার যেন বিশ্বাসই হচ্ছে না। তৃপ্ত অরিকে তাড়া দিয়ে বলল, অরি বাচ্চাটাকে এবার আমার কাছে দাও। তোমার কষ্ট হচ্ছে তো? ডাক্তার কতটা সাবধানে থাকতে বলেছে তোমাকে? এই মুহূর্তে সামান্য ভারী কিছু ধরতে নিষেধ করছে, আর সেখানে তুমি প্রায় 3.5 কেজির আমার বাচ্চাকে বুকের উপর নিয়ে রেখেছ। আমার এইটুকু বাচ্চাকে আপনার ভারী মনে হচ্ছে? তাছাড়া মায়েদের সন্তানের ভার বহন করতে কোনো কষ্ট হয় না। ওকে তো আমার কাছে তুলার মতো লাগছে। তাও দাও, ওকে আমি দোলনায় শুয়ে দিই। তোমার উপর দিয়ে ধকল গেছে, তুমি একটু চোখ বন্ধ করে ঘুমাও তো। অরি আর কথাই বাড়ালো না। সত্যি তার রেস্টের প্রয়োজন। বাচ্চাটাকে দিয়ে দিল সে। তৃপ্ত শুয়ে দিল বাচ্চাটাকে। অরিও চোখ বুঝে নিল। তৃপ্ত প্রাণ ভরে দেখতে থাকলো তার জীবনের দুটি অমূল্য সম্পদকে, যাদের ছাড়া সে বর্তমানে নিঃস্ব। সময় এগিয়ে চলে। চারপাশের আবহাওয়া, পরিবেশ সবই পরিবর্তন হয়। কেউ কারো জন্য আর বসে থাকে না। কেটে গেছে 5টি বছর। এমপি সাহেব আবারও নির্বাচনে জয়লাভ করেছেন। নিধির বিয়ে হয়ে গিয়েছে। তূর্ণও বিয়ে করে ফেলেছে। প্রেম করে অবশ্য নয়, পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে তার। তবে তূর্ণ যার রসিক মানুষ, অরি মনে করেছিল তার বিয়ে প্রেমের এক সফল পরিণতি হবে। কিন্তু যখন তূর্ণ পরিবারের সম্মুখে বলল তার কোনো ভালোবাসার মানুষ নেই, তখন সকলেই অবাক হয়েছিল। কিন্তু কথাটা আদেও সত্য না মিথ্যা তা জানা যায়নি। তবে মিথ্যাই হয়তো হবে, কারণ তূর্ণ আর তূর্ণের স্ত্রী উর্মির সুখের জীবন দেখলেই বোঝা যায়। অরি আর তৃপ্তির ছেলে তুর্য এখন বড় হয়ে গিয়েছে।
5 বছর তার। বাবু সাহেব পুরো এমপি সাহেবের কার্বন কপি হয়েছেন। গম্ভীর বদন তার। তৃপ্তির মতো সেও মিষ্টি খায় না, পড়াশোনা নিয়ে বিজি থাকে। মাঝে মধ্যে অরির মনে হয় তার পেট থেকে এমন এক নিরামিষ ছেলে বের হলো কিভাবে। পুরা তার বিপরীত চরিত্র। তবে ছেলে ভীষণ মা ভক্ত হয়েছে, কিন্তু মায়ের মতো বাচাল স্বভাবের হয়নি। আজ তুষির আকত করানো হবে। বাড়িতে সকাল সকাল মহা ব্যস্ততা চলছে। অরি আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। রেহনুমা তাজওয়ার আর উর্মির হাতে হাত লাগিয়ে কাজ করছে। অথচ এত বেলা হয়ে গিয়েছে, এমপি সাহেবের কোনো খোঁজ নেই। অরি রুমে গিয়ে দেখলো এমপি সাহেব এখনো ঘুমাচ্ছে। ও গিয়ে এসিটা দিল অফ করে। তৃপ্ত হালকা গরম লাগা শুরু করতেই বুঝতে পারলো এটা কার কাজ। ঘুম ঘুম কণ্ঠে বলল, উফ অরি, এসিটা কেন অফ করলেন? আমাকে একটু ঘুমাতে দাও না। অরি ছুটে গেল। এত বেলায় ঘুম কিসে? মানুষটা দিনে দিনে অলস হচ্ছে। কই আগে তো এমন ছিল না। রণচণ্ডী রূপ ধারণ করে অরি বলল, কয়টা বাজে খেয়াল আছে আপনার? এত বেলায় কিসের ঘুম? উঠুন বলছি। আমার ছেলেটা সেই কোন বেলায় উঠে গেছে আর আপনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। উঠুন বলছি, উঠুন। অরি কিছুক্ষণ ডাকাডাকি করে রুম ছেড়ে বেরিয়ে গেল। অগত্যা তৃপ্তকেও এখন উঠতে হলো। পার্টি অফিসে বসে আছে তৃপ্ত আর নাইম। তৃপ্তকে আজকে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে হবে। একমাত্র বোনের আকদ আজকে। আকদ আবার যার সাথে, তার সাথে না, তৃপ্তের ডান হাত নাইমের সাথে। অবশ্য তাদের বিয়েটা প্রেমের। নাইম অবশ্য যে সে নয়। তাদের ফ্যামিলির বেশ বড় লোক, ব্যবসা আছে তাদের, কিন্তু ছোটবেলা থেকে তার রাজনীতি করার শখ ছিল, তাই তৃপ্তের সাথে তার দলে যোগ দিয়েছে। তৃপ্তকে মন মরা হয়ে বসে থাকতে দেখে নাইম জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, আপনি খুশি না? আমি ছিলাম সকালবেলার পাখি। সচ্চি মামা জাগার আগে উঠতাম আমি জেগে। হয়নি সকাল ঘুমোও তখন, বউ আমার বলতো রেগে। বুঝলি নাইম, তোর ভাইয়ের ছিল এই অবস্থা, আর এখনকার অবস্থা হাতে ধরি পায়ে পড়ি। আর একটু ঘুমোতে দাও না গো বউ। তৃপ্তের এভাবে বলতে নাইম হুহা করে হেসে দিল। তৃপ্ত চোখ গরম করে তাকালো নাইমের পানে, বলল, হাসছিস কেন শালা? ভাই ভুল হয়ে গেল। শালা, এখন থেকে আপনি আমার, আমি আপনার নই। ভাবিরে আপনি ভয় পান। কি করছিস তো আমার বোনকে? এবার তুইও বুঝে যাবি যে ছেলে মানুষ বাইরে যতই হমিতমি করুক না কেন, দিন শেষে তার বউর কাছে অবলার প্রাণী। সন্ধ্যার একটু পরপরই বাসায় শুরু হলো আকদের অনুষ্ঠান। কাউকে তেমন ভাবে আমন্ত্রণ জানানো হয়নি, শুধুমাত্র তৃপ্তের পরিবার আর নাইমের পরিবার। নাইমের পরিবারের লোক সংখ্যা নেই বললেই চলে, শুধু তার বাবা মা। অনুষ্ঠান শেষ হতেই নাইমের বাবা মা খেয়ে দিয়ে বিদায় নিল। তারা এখনো এখানে আজ আর থাকবে না। আজকে শুধু নাইম থাকবে এই বাসায়। তুষিকে তৃপ্তরা এখনই উঠিয়ে দিচ্ছে না, তাদের উঠিয়ে দেবে আরো বছর খানিক পর। কিন্তু আকরটা তারা একটু দ্রুতই সেরে ফেললো। ছেলে মেয়ে প্রেম করছে, দুই ফ্যামিলির লোক জানতো, আর নাইম তো তৃপ্তের অনেক কাছে, তাই কেউ কিছু বারণ করেনি। কিন্তু বাইরে তো লোকজন আছে, লোকজনের মুখ তো ঝড়ের বেগে ছোটে। লোক পিছে গালমন্দ করতেও তারা থামে না। তাই তো ছেলে মেয়ে দুটোর আকদ তারা করিয়ে রাখলো, যাতে পাছে লোকজন কোনো কথা বলতে না পারে। সবাই যাওয়ার পর সবকিছু গুছিয়ে রুমে ফিরতে অরির বেশ দেরি হলো। এসে দেখলো এমপি সাহেব আর তার ছেলে ঘুমিয়ে গিয়েছে ইতোমধ্যে। অরিও আর বেশি দেরি করলো না, ঘুমানোর জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। সারাদিনের ব্যস্ততা শেষে এখন সে ফ্রেশ না হয়ে কিছুতেই ঘুমাতে পারবে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে লাইটটা নিভিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো অরি। বাপ ছেলে এখন একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আকাশে ঝলমলে চাঁদ, যা জানান দিচ্ছে আজকে পূর্ণিমা রাত্রি। চারিদিকে কুকুরের হালকা ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। রাস্তায় যান চলাচলের আওয়াজ পাওয়া যাচ্ছে না। চারিদিকে নিস্তব্ধ প্রকৃতি। মাঝরাত্রিতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় অরি। হাজার চেষ্টা করেও যখন নিজের চক্ষুদায় ঘুম আনতে সে ব্যর্থ হলো, তখন পা বাড়ালো ব্যালকনির দিকটায়। নিজের লম্বা কেশগুলো খুলে ব্যালকনিতে ঠেস দিয়ে দাঁড়ালো সে। 5 বছরে চুলগুলো আরো বড় হয়ে গিয়েছে। এমপি সাহেব লম্বা চুল পছন্দ করে বিধায় চুল আর কাছে চালায়নি সে। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো অরি। নিজের গায়ে কলঙ্ক লেপটে চাঁদটাও যেন হাসি মুখে তার পানে চেয়ে আছে। মৃদুমন্দ হাওয়ায় তার গা ভেসে যাচ্ছে। হালকা শেষের অনুভূতিও হচ্ছে বইকি। পূর্ণিমার এই রাতটা অরিকে নানা কিছু ভাবাচ্ছে, অতীতে ফিরে যেতে বাধ্য করছে। শুরুতে তার আর এমপি সাহেবের মধ্যে কিছুই ঠিক ছিল না। দুজন ছিল আলাদা রাস্তায়। কিভাবে জেলেসের চক্করে তারা এক হলো, এসব ভাবতে মৃদু হাসলো অরি। মনে পড়ে গেল তার 5 বছরের জমা সকল ঘটনা। তাদের এক ছেলে হলো। অরিকে কোনোদিন আশা করেছিল এত সুখের মুখ দেখবে? একদম না। কিন্তু সে পেয়েছে।
এক ছেলে, ভরা সংসার, ভালোবাসা সব পেয়েছে, কিন্তু জীবনে একটা আফসোস থেকে যায়। সবার জীবনে সবকিছু পাওয়া হয়ে ওঠে না, অরিরও হয়নি। বাবা মায়ের সাথে তার সম্পর্ক ঠিক হয়নি, কিন্তু অরি ওসব কথা ভাববে না। যেসব ভাবনা কষ্ট দেয় তা না ভাবাই ভালো। প্রকৃতিকে উপভোগ করার মাঝে পিছন থেকে কেউ এসে অরিকে জড়িয়ে ধরল। অরি ভরকালো না, এ তার অতি চেনা এক স্পর্শ। এই স্পর্শকে সে ঘুমের ঘোরেও ভুলবে না। এই যে তার এমপি সাহেব। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করা হচ্ছে ম্যাডামের? চাঁদ দেখছি। আপনি কি করছেন? আমার ব্যক্তিগত জাতকে দেখতে এসেছে। অরি এবার নিচ থেকে এমপি সাহেবকে জড়িয়ে ধরল। উচ্চারণ করলো সেই ম্যাজিক্যাল শব্দ যা পাথরেও ফুল ফোটাতে জানে। এমপি সাহেব, ভালোবাসি, ভীষণ ভালোবাসি এমপি সাহেব। এমপি সাহেব আপনাকে ভীষণ ভালোবাসে মিসেস তাজওয়ার। সবাই দোয়া করবেন এমপি সাহেব আর অরির জন্য। আর যারা শুরু থেকে আমার এই গল্পের সাথে ছিলেন তাদেরকে আমি দেখতে চাই। তারা অবশ্যই সবাই মিলে কমেন্টে মন্তব্য জানাবেন নিজের। এই গল্প কেমন লাগলো আপনাদের সেটা আমি জানতে চাই। আশা করি কেউ আমাকে নিরাশ করবেন না। টাটা, দেখা হচ্ছে অন্য একটি গল্পে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।